আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিকস, সেটা হলো সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস বা এসএলই আমরা বলি। এই টার্মটার সাথে আপনারা থার্ড ইয়ারের শুরু থেকে পরিচিত, এসএলই এসএলই, তাই না? ইয়াং ফিমেল পেশেন্টদের কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ শুনলেই আমাদের মাথায় যেটা প্রথমে হিট করে সেটা হলো সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস। সো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আদ্যপান্ত কথা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আস্তাগফিরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব বিসমিল্লাহির রহমানির রহিম। তো এসএলই লেকচারে ঢোকার আগে আমাদের বেশ কিছু কনসেপশন আগে একটু ঝালাই করে নিতে হবে, কারণ অনেকেরই এই ফান্ডামেন্টাল কনসেপশনগুলো আসলে ক্লিয়ার না, এবং এই কনসেপশনটা যার ক্লিয়ার থাকবে না তাকে আমি প্যাথোফিজিওলজি বোঝাতে গেলে সে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করবে। সো আমরা প্রথমে 15-20 মিনিট একটু বেসিক ফান্ডামেন্টাল কয়েকটা কনসেপশন আপনাদেরকে ক্লিয়ার করে আমরা ডেভিডসনে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, আচ্ছা, তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আমাদের এই যে সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস, এটাতে ঘটনাটা কি হয়? ঘটনা হলো যে পেশেন্টের বডিতে এমন কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়, এমন কিছু অটো রিয়াক্টিভ টি লিম্ফোসাইট তৈরি হয়। আর অ্যান্টিবডি তৈরি হওয়া মানে বুঝবেন বি সেলও অ্যাক্টিভেটেড হয়, কারণ অ্যান্টিবডিটা আসে কোত্থেকে? প্লাজমা সেল থেকে। প্লাজমা সেল কোত্থেকে আসে? বি সেল থেকে। তার মানে সহজ ভাষায় এখানে কিছু বি সেল অ্যাক্টিভেশন হয় সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে, এখানে কিছু টি সেল অ্যাক্টিভেটেড হয় সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে, এবং এই বি সেলটা আলটিমেটলি কি তৈরি করে? কিছু অটো অ্যান্টিবডি তৈরি করে যারা আমাদের সেলফ অ্যান্টিজেনকে অ্যাটাক করে। তাহলে প্রশ্ন হলো যে সেলফ অ্যান্টিজেন বলতে ভাইয়া আপনি কি বোঝাচ্ছেন? সেলফ অ্যান্টিজেনটা কিসের? বডির কোথায় থাকে? সেলের কোথায় থাকে এক্স্যাক্টলি? তাহলে দেখেন, এখানে আমাদের যে সেলফ অ্যান্টিজেন বলছি এটা হলো ইন্ট্রাসেলিউলার অ্যান্টিজেন। ইন্ট্রাসেলিউলার অ্যান্টিজেন, দ্যাট মিনস এই অ্যান্টিজেনগুলো একটা সেলের ভিতরে থাকে। তাহলে সেলের ভিতরে আবার আমরা গ্রসলি দুটো জায়গা পাই, একটা হলো সেলের সাইটোপ্লাজম আর একটা হলো সেলের নিউক্লিয়াস। এক্স্যাক্টলি। তাহলে ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন বলতে এখানে কিছু সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন, কিছু নিউক্লিয়ার অ্যান্টিজেন আছে, তাই না? এখন আপনার প্রশ্ন, ভাইয়া এটা আপনি কোনো কথা বললেন, সেলের ভিতরে অ্যান্টিজেন, এটা অ্যান্টিবডি অ্যাটাক করবে কিভাবে? সে তো সেল মেমব্রেন দিয়ে কাভার্ড হয়ে আছে। এক্স্যাক্টলি, এই কারণেই এই অটো ইমিউন অ্যাটাকটা হবে কখন? যদি এই সেল ইনজুরি হয়। কারণ সেল যখন ইনজুর্ড হবে তখন সেলের ভিতর থেকে সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন, নিউক্লিয়ার অ্যান্টিজেন এরা সেলের বাহিরে অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরিয়ে আসবে। তখনই এই যে আমাদের টি লিম্ফোসাইট অ্যাটাক করবে, অ্যান্টিবডি গিয়ে এখানে ক্লাম্পিং করবে, তাহলে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, ইমিউন রেসপন্স অর্থাৎ ইনফ্লামেশন শুরু হবে, পেশেন্টের সব সিমটম আসা শুরু করবে। ফলে এই যে এসএলই বলছি, এই এসএলই হওয়ার পূর্ব শর্ত আপনার হোস্ট সেল ইনজুরি হতে হবে। সেল ইনজুরি হতে হবে, এবং এই সেল ইনজুরিটা এসএলইতে কমনলি কে করে? এক্স্যাক্টলি সান এক্সপোজার, সান রে। কেমন? সান রেতে যে ইউভি রে আছে, এই ইউভি রেডিয়েশনটা কি করে? আমাদের সেলুলার ইনজুরি করে। এখন বলেন, আপনি যখন সূর্যের আলোতে যান, আপনার বডির কোন পার্টটা সান এক্সপোজারে আসে? স্কিন। সবচেয়ে বেশি স্কিন এক্সপোজারে আসে। স্কিনের মধ্যে যদি বলি, আপনার বডির কোন পার্টটা আনকাভার্ড থাকে বাহিরে যাওয়ার সময়? ফেস। ফলে ফেসের মধ্যে স্কিন মানে সান এক্সপোজারে যায় বেশি, ইউভি রেডিয়েশনের এক্সপোজারে যায়। ফলে আমাদের যে মেলার রেজিয়ন যেটাকে আমরা বলি আমাদের ফেসের, সেখানে কি হয়? সেল ইনজুরি শুরু হয়। আমাদের ডার্মাল যে ক্যারাটিনোসাইট, তাই না, এখানে সেল ইনজুরি হয়। সেল ইনজুরি হলে তখন এই যে ক্যারাটিনোসাইট থেকে কি হয়, মানে তার ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনগুলো বেরিয়ে আসে। বেরিয়ে আসলে সাথে সাথে তখন অটোইমিউন অ্যাটাক শুরু হয় এবং ইনফ্লামেশন শুরু হয়। তখন পেশেন্টের ফেসটা একটু কি হয়ে যায়? বাটারফ্লাই র্যাশ হয়ে যায়। বাটারফ্লাই র্যাশ হয়ে যায়। এই যে দেখেন, এই যে বাটারফ্লাই র্যাশ। তাহলে এই যে তার এখানে ফেশিয়াল স্কিনে সেল ইনজুরি হচ্ছে, ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন সাইটোপ্লাজমিক হোক নিউক্লিয়ার হোক বেরিয়ে আসে, তখনই সাথে সাথে সেখানে কি হয়? অটোইমিউন অ্যাটাক শুরু হয়, সেল মেডিয়েটেড এবং অ্যান্টিবডি মেডিয়েটেড। ইনফ্লামেশন শুরু হয়, ভ্যাসোডাইলেটেশন হয়, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়। ফলে এখানে একটা ইনফ্লামেটরি রেডিশ একটু ইলেভেটেড, হ্যাঁ, তারপরে পেশেন্টের পেইনফুল একটা র্যাশ দেখা যায়, যেটাকে আমরা বলি বাটারফ্লাই র্যাশ। এবং ক্যারেক্টারিস্টিক্যালি এটা আমাদের যে নেজোলেবিয়াল ফোল্ড, এই যে নেজোলেবিয়াল ফোল্ড, এটাকে কি করে না? ইনভলভ করে না। অর্থাৎ এখানে সেল ইনজুরিটা হয় এই জায়গায় বেশি, এবং অটোইমিউন অ্যাটাকটাও হয় এখানে বেশি। ফলে এখানে আমরা বাটারফ্লাই র্যাশটা দেখতে পাই, প্রজাপতির ডানার মতো। এই হলো মেইন ব্যাপার। তাহলে
একদম ফান্ডামেন্টাল একটা কনসেপশন বুঝে গেছেন যে এখানে ইনফ্লামেশন অটোইমিউন অ্যাটাকের পূর্ব শর্ত হচ্ছে সেল ইনজুরি হওয়া। এই সেল ইনজুরি এটা ইউভি রেডিয়েশন দিয়ে কমনলি হয়। এছাড়া যে কোনো কজ, এটা আপনার কেমোথেরাপিউটিক্স হোক, এটা কোনো ব্লাড ট্রমা হোক, যেটাই সেল ইনজুরি করবে সেটাই কি করতে পারে, আমাদের এই অটোইমিউন ইনফ্লামেশন করতে পারে। ফাইন, এখন এরপরে আসেন যে দেখেন, তাহলে আপনার প্রশ্ন, ভাইয়া আমার আপনার কি সেল ইনজুরি হয় না, আমি আপনি তো সূর্যের আলোতে যাই, আমার আপনার তো বাটারফ্লাই র্যাশ হচ্ছে না, তার কেন হচ্ছে? এক্স্যাক্টলি, দেখেন আমরা 10 জন সূর্যের আলোতে গেলাম, 9 জনের কিছু হলো না, একজনের বাটারফ্লাই র্যাশ হয়ে গেল। এই কারণেই তো বলে এটাকে যে জেনেটিক্যালি সাসসেপ্টিবল। ফলে দেখেন এই যে অ্যাসিডিটা তো আমার আপনার সবার হবে না, সেল ইনজুরি হলেও হবে না। কেন? কারণ সেল ইনজুরি হয়ে এখান থেকে সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন এবং নিউক্লিয়ার অ্যান্টিজেন বের হলেও আমার আপনার ম্যাক্রোফেজ এই নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে না। কারণ ম্যাক্রোফেজ জানে এই অ্যান্টিজেনগুলো আমার নিজের সেলের ভিতর থেকে বেরিয়ে আসছে, এদেরকে আমি প্রেজেন্ট করব না। তার মানে তাদের ক্ষেত্রে অ্যাসেলি হবে যাদের ম্যাক্রোফেজ এই ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলে, অর্থাৎ সে ফলসলি তার নিজের এই ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনকে মিস ইন্টারপ্রিট করে সেই হেল্পার টি সেলকে প্রেজেন্ট করে দেয়। আর ম্যাক্রোফেজ হেল্পার টি সেলকে প্রেজেন্ট করলে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে আলটিমেটলি কি হবে, অটো রিঅ্যাক্টিভ টি লিম্ফোসাইট তৈরি করবে, বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করবে, সেখান থেকে অটো অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে কেন ম্যাক্রোফেজ এই ভুল সিদ্ধান্তটা নিবে? এক্স্যাক্টলি, ম্যাক্রোফেজের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে আমাদের জেনেটিক সিকোয়েন্স আছে। সেই জেনেটিক সিকোয়েন্সে যদি কোনো স্পেশাল ভ্যারিয়েশন থাকে, এখন এই যে কি কি ভ্যারিয়েশন হতে পারে এগুলো এখনো খুব ফাইনলি জানা যায় নাই। তো ওনারা বলছে, ডেভিডসনে যেটা বলছে বা বিভিন্ন গাইডলাইনে, এখানে আমাদের ম্যাক্রোফেজের ডিএনএ এর মধ্যে যে এইচএলএ জিনটা আছে এবং যে এইচএলএ জিন থেকে কি তৈরি হয় বলেছিলাম, এমএসসি প্রোটিন তৈরি হয়, তাই না? MSC1 MSC2 প্রোটিন তৈরি হয়। তো দেখেন এখানে এইচএলএ ডিআর এবং ডিকিউ, তার মানে কি দেখেন এইচএলএ ডিআর ডিকিউ, তাহলে এরা কোন ধরনের এমএসসি তৈরি করে? এরা MSC2 প্রোটিন তৈরি করে। তো বলা হচ্ছে যে এই এইচএলএ ডিআর এবং এইচএলএ ডিকিউ এর কিছু স্পেশাল জেনেটিক সিকোয়েন্সিং থাকলে তারা কি করতে পারে, এই মিস ইন্টারপ্রিট করে সেলফ অ্যান্টিজেন, ইন্ট্রা সেলুলার অ্যান্টিজেনকে তারা হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে একটা অটো ইমিউন রেসপন্স তৈরি করে। ফলে অ্যাসেলি কাদের ক্ষেত্রে হবে, যাদের এই স্পেশাল জেনেটিক সিকোয়েন্স আছে এইচএলএ ডিআর ডিকিউতে এবং তারাই সাসসেপ্টিবল, তাদের ক্ষেত্রে সেলুলার ইনজুরি হলে কি শুরু হবে, অটো ইমিউন রিয়াকশন শুরু হবে। ওকে ফাইন, এছাড়া আর কি কি হতে পারে? একটা তো বুঝলাম যে আমাদের সাসসেপ্টিবল জেনেটিক সিকোয়েন্স এট এইচএলএ জিন। আর কি কি হতে পারে? যদি কারো জেনেটিক মিউটেশন থাকে, কোথায়? কমপ্লিমেন্ট প্রোটিন 1, 2, 4 এ, অথবা আমাদের যে এফসি রিসেপ্টর আছে, অর্থাৎ আমাদের যে একটা অ্যান্টিবডি যদি আমরা আঁকি, তাহলে অ্যান্টিবডির এই যে এটা হেভি চেইন, হেভি চেইন, এই হেভি চেইনটা বসার জন্য আমাদের ম্যাক্রোফেজে কি আছে, রিসেপ্টর থাকে। হ্যাঁ, তো এই যে হেভি চেইনের যে রিসেপ্টরটা, এই রিসেপ্টরটার মধ্যে যদি কোনো মিউটেশন থাকে, তাহলেও কি হতে পারে, এই যে ফলসলি ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন প্রেজেন্টেশন হতে পারে। আর কি হতে পারে, আমাদের একটা ডিএনএ এক্সোনিউক্লিয়েজ এনজাইম আছে আমার আপনার সবার, এই ডিএনএ এক্সোনিউক্লিয়েজ এনজাইমের মধ্যে যদি কোনো মিউটেশন থাকে, ফলে এই ডিএনএ এক্সোনিউক্লিয়েজ এনজাইমের পরিমাণ কমে যাবে এবং তখন কি হতে পারে, এই ফলসলি ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন প্রেজেন্টেশন হতে পারে। এখন আপনার প্রশ্ন, ভাই এটা নিয়ে তো একটু বুঝতেছি না, একটু দুই একটা লাইন বলেন। হ্যাঁ বলছি, সেটা হলো এই যে ডিএনএ এক্সোনিউক্লিয়াস, এটার কাজ কি? এটার কাজ হলো দেখেন আমাদের এই যে অ্যাসেলিতে মেইন ট্রিগারিং অ্যান্টিজেন হচ্ছে কি, নিউক্লিয়ার অ্যান্টিজেন। সাইটোপ্লাজমিক অ্যান্টিজেনও করে অবশ্যই, কিন্তু বেশি ট্রিগার্ড করে কে, নিউক্লিয়ার অ্যান্টিজেন। এখন দেখেন নিউক্লিয়ার অ্যান্টিজেনটা কোথায় থাকে, নিউক্লিয়াসের ভেতরে। এখন প্রতিনিয়ত একটা সেল যখন সেল ডিভিশন করে, তখন ডিএনএ রেপ্লিকেশন হয়, ইন্ট্রানিউক্লিয়ার স্পেস থেকে কিছু সাবস্টেন্স, ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়ালস সাইটোপ্লাজমিক স্পেসে আসে। তো ধরেন এখান থেকে কিছু ডিএনএ ফ্র্যাগমেন্ট সাইটোপ্লাজমে চলে আসলো, আসার সাথে সাথে আমাদের সাইটোপ্লাজমে বসে থাকে কে, আমাদের এই যে ডিএনএ এক্সোনিউক্লিয়াস বা ট্রেক্স প্রোটিন। সে সাথে সাথে কি করে, সাইটোপ্লাজমে আসা এই যে ডিএনএ ম্যাটেরিয়ালস গুলোকে ডিস্ট্রয় করে ফেলে, ইনঅ্যাক্টিভ করে ফেলে। অথবা আমার আপনার সবারই সেল ইনজুরি হতে পারে। তো সেল ইনজুরি যখন হয়, সেল ইনজুরি হলে কি হয়, এই সেলের ভিতর থেকে আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে বেরিয়ে আসে। এবং সাথে সাথে তখন কি হয়, এই যে ট্রেক্স বা ডিএনএ এক্সোনিউক্লিয়াস, তারা এই ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরিয়ে আসা ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে দ্রুত ডিস্ট্রয় করে ফেলে, যাতে এরা বেশিক্ষণ ইন্টারস্টিশিয়াল স্পেসে না থাকে। কেন? কারণ এরা থাকলে ম্যাক্রোফেজ হয়তো ভুলক্রমে তাদেরকে ফলস
মানে যে প্যাথোজেন হিসেবে ডিটেক্ট করে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে অটোইমিউন রেসপন্স করে ফেলতে পারে। তাহলে কারো যদি এই ট্রেক্স প্রোটিন বা ডিএনএ এক্সোনিউক্লিয়াস এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, ঘাটতি থাকে, মিউটেশনের কারণে ফাংশনাল যে তার ইনএবিলিটি থাকে, তাহলে কি হতে পারে, এই ডিএনএ গুলো পারসিস্ট করে যাবে। ফলে কি হবে, তার ক্ষেত্রে সেলফ অ্যান্টিজেন প্রেজেন্টেশন হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এবং সেখান থেকে একটা অটোইমিউন রেসপন্স হতে পারে। ঠিক আছে, ওকে। আরেকটা কি দেখেন, খুবই ইম্পর্টেন্ট এটা দেখেন, ডিফেক্টিভ অ্যাপোপ্টোসিস। এটা মানে কি, যখন আমার আপনার কোনো সেল ইনজুরি হয়, সেল ইনজুরি হওয়ার নিয়মটা কি দেখেন, যদি কোনো প্যাথোলজিক্যাল কজ না থাকে, আমার আপনার সেল ইনজুরি হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু সেটা হবে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। অর্থাৎ একটা সেল যখন ডিসিশন নিল যে সে মারা যাবে, সে কি করবে, সে আস্তে আস্তে তার বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি কমিয়ে ফেলবে। হ্যাঁ, তার সাইটোপ্লাজমিক যে মেটাবলিক রিয়াকশন আছে, তার যে এনার্জি রিকোয়ারমেন্ট, এগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলবে। তারপরে সে যেটা করবে, সে ছোট ছোট কিছু ভেসিকল তৈরি করবে, এবং ওই ভেসিকলের মধ্যে সে তার বিভিন্ন ড্যামেজড সেলুলার অর্গানেলি বলেন, হ্যাঁ, বিভিন্ন যে বায়োমলিকিউলস বলেন, এই সব কিছুকে সে প্যাকড করবে। তাহলে দেখেন, ধরেন যে এখানের মধ্যে আমরা এই যে একটা সেল একটু আগে যেটা ছিল, সেটা ভেঙে এখন এরকম কিছু অ্যাপোপ্টোটিক বডি তৈরি হলো, এই যে রাউন্ড অ্যাপোপ্টোটিক বডি তৈরি হলো। এবং এই অ্যাপোপ্টোটিক বডির মধ্যে এই যে এখানের ভিতরে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, এখানে একটা কিছু নিউক্লিয়ার অ্যান্টিজেন, হ্যাঁ, এখানে কিছু রাইবোজোম, হ্যাঁ, এখানে কিছু মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ দেখেন, সেলুলার যে ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলোকে তারা কি করলো, তারা মুক্ত অবস্থায় ইন্টারস্টিশিয়াল স্পেসে ছেড়ে দেয় নাই, তাদেরকে প্যাকেট করে রেখেছে। অর্থাৎ দেখেন, আপনার রুমের মধ্যে আপনি কি ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলেন না, আপনি কি করেন, একটা নির্দিষ্ট বিন থাকে ওখানে ফেলেন। অথবা একটা কমিউনিটির যত ময়লা আবর্জনা, সেটা কোথায়, রাস্তাঘাটে ফেলে রাখে না, তাহলে সেখানে কি হয়, ব্যাকটেরিয়া গ্রো করে, মানে ওই সোসাইটিটা পুরো কি হয়ে যায়, ইনফেকশাস হয়ে যায়। তাহলে আমরা কি করি, একটা নির্দিষ্ট জায়গায় আমাদের বিন থাকে, ওখানে আমরা ময়লাটা ফেলি। ঠিক এই জিনিসটাই হচ্ছে এখানে, আমাদের কোন একটা সেল মারা যাওয়ার সময় সে তার ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলোকে প্যাকেট করে, অর্থাৎ কিছু ছোট ছোট ভেসিকল করে, সেখানে সে এগ্রিগেট করে। তারপরে এই প্যাকেটগুলোকে কে খেয়ে ফেলে, এক্স্যাক্টলি এখানে আমার আপনার জন্য বসে আছে কে, ম্যাক্রোফেজ, স্ক্যাভেঞ্জার সেল, আমাদের যে ডাস্টবিন বলি, এই ম্যাক্রোফেজ তখন কি করবে, এই প্যাকেটগুলোকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। ফলে দেখেন, কোনোভাবেই আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্ট্রাসেলুলার কোনো পার্টস ডিরেক্ট ফ্রিলি আসতে পারে না। তাহলে কারো যদি এই যে প্যাকেটিং, অ্যাপোপ্টোটিক যে বডিগুলো তৈরি হওয়া, এটা যদি প্রপারলি না হয়, তাহলে একটা সেল ইনজুরির সময় তার প্রচুর পরিমাণে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট অ্যান্টিজেনগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। তখনই ম্যাক্রোফেজ কি করবে, এদেরকে প্যাথোজেন হিসেবে ডিটেক্ট করে ভুলভাবে সে হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করে ফেলতে পারে। কিন্তু অ্যাপোপ্টোটিক বডিজ হিসেবে যদি সে পায়, সে বুঝবে ও আচ্ছা, এটা আমার সেলুলার নর্মাল একটা মেকানিজম, তখন সে এগুলোকে সুন্দর করে ফ্যাগোসাইটোসিস করে পুরো নিঃশেষ করে ফেলবে। এখান থেকে সে কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে না, ফলে কোনো অটোইমিউন রেসপন্স হবে না। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসেলি হওয়ার মেইন কারণ হলো এখানে ইন্ট্রাসেলুলার, বেসিক্যালি ইন্ট্রানিউক্লিয়ার অ্যান্টিজেনের এগেইনস্টে বডিতে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে যায়, বডিতে অটো অ্যান্টিবডি তৈরি হয়। এটার কারণ কি, আমার আপনার তো হচ্ছে না। বেশ, তাহলে যে যার অ্যাসেলি হচ্ছে তার কেন হচ্ছে, তার কিছু জেনেটিক ডিফেক্টের কারণে। কোথায় কোথায় ডিফেক্ট হচ্ছে, একটা হচ্ছে এইচএল জিন, এইচএল কোনটা, ডি আর ডি কিউ, এগুলো কিন্তু এমসিকিউতে খুব কমনলি দিয়ে দেয়, আপনাদের ফাইনাল প্রফে এমসিকিউতে দিবে এইচ আর ডি আর ডি কিউ, আরেকটা দিবে ডিপি, আরেকটা দিবে এইচএল পি। হ্যাঁ, এই কারণে ভালো করে মনে রাখতে হবে এখানে কোনটা কোনটা। আচ্ছা, তারপরে দেখেন আর কিসে, কমপ্লিমেন্ট প্রোটিন C124 মিউটেশন, এফসি রিসেপ্টর অফ হেভি চেইন অ্যান্টিবডির, সেটাতে, আর ডিএনএ এক্সোনিউক্লিয়াস বা ট্রেক্স প্রোটিন মিউটেশন, আর ডিফেক্টিভ অ্যাপোপ্টোসিস। তাহলে এই কয়েকটা ঘটনার কারণে কোনো একজন পেশেন্টের কি হতে পারে, দে আর মোর প্রোন টু হ্যাভিং সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা এসএলই। সো এই হচ্ছে মেইন ব্যাপারটা। ওকে, আলহামদুলিল্লাহ আমরা একটা জটিল বিষয় শেষ করলাম। তার মানে দেখেন, আমরা এখন নর্মাল মানুষকে বাদ দিয়ে দিলাম, আমরা এখন প্যাথোলজি নিয়ে আছি। তো একজন মানুষের মনে করেন এই ডিফেক্টগুলো আছে, ফলে তার ক্ষেত্রে তার ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনের এগেইনস্টে এখন কি হয়ে গেল, আমাদের ম্যাক্রোফেজ হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করলো। ওকে, তাহলে দেখেন যে ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলো কার কাছে, টি লিম্ফোসাইটের কাছে। তাহলে ম্যাক্রোফেজ যখন তার ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনকে টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করলো, সাথে সাথে টি লিম্ফোসাইটটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, এই যে অ্যাক্টিভেশন অফ টি লিম্ফোসাইট। এখন আপনারা জানেন টি লিম্ফোসাইট আবার দুই ধরনের, CD4 CD8 টি লিম্ফোসাইট। CD4 টি লিম্ফোসাইটের একটা ভ্যারাইটি হলো ফলিকুলার হেল্পার টি সেল। ওই ফলিকুলার হেল্পার টি সেলটা কাকে অ্যাক্টিভ করবে, বি লিম্ফোসাইটকে বা বি সেলকে। বি লিম্ফোসাইট তখন কি তৈরি করবে, প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে তখন কি তৈরি হবে,
ওই যে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রানিউক্লিয়ার, ইন্ট্রাসাইটোপ্লাজমিক অ্যান্টিজেনের এগেনস্টে তখন অ্যান্টিবডি অর্থাৎ অটো অ্যান্টিবডি তৈরি হতে থাকবে। আর এদিকে যে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো, তারা কি করবে, তারা অ্যাট দ্য সাইট অফ অ্যান্টিজেন অর্থাৎ যেখানে যেখানে সেল ইনজুরি হচ্ছে সেখানে সেখানে এই টি লিম্ফোসাইট গুলো, এই যে হেল্পার টি সেল এরা চলে যাবে। এরা গিয়ে কি করবে, এরা ম্যাক্রোফেজকে তিনটা জিনিস রিলিজ করে ট্রিগার করতে থাকবে। বেসিক্যালি যদি একটা মনে রাখতে হয় সেটা হলো, অলরেডি পড়েছেন আপনারা টিউবারকুলোসিসে, ইন্টারফেরন গামা, অর্থাৎ এই ইন্টারফেরন গামা রিলিজ করে করে হেল্পার টি সেলগুলো ম্যাক্রোফেজকে বলবে যে তুমি আরো বেশি বেশি কাজ করো, আরো বেশি বেশি অ্যান্টিজেন প্রেজেন্ট করো। এবং এই ইন্টারফেরন গামা যখন রিলিজ করবে তখন ম্যাক্রোফেজ বুস্ট আপ হয়ে সে আবার রিলিজ করবে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস ইন্টারলিউকিন 1/6 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এবং এই ইন্টারলিউকিন 1/6 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার কারণে ওই অ্যাট দ্য সাইট অফ ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন সেখানে কি হবে, ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, ভ্যাসোডাইলেটেশন হবে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাবে, পেইন হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হবে, তাই না? ফলে কি হবে, আলটিমেটলি ওইখানে আমাদের ইনফ্লামেশনের যে সাইন্সগুলো, রুবর, ক্যালোর, ডলর, টিউমার, ফাংশিওলেইশা, অর্থাৎ লাল হয়ে যাবে, ফুলে যাবে, ইটেমাটাস হবে, পেইন হবে এবং সে ওই জয়েন্টটা নাড়াতে পারবে না, পেশেন্টের আর্থ্রালজিয়া হবে। এটা যদি পেশেন্টের স্কিনে হয়, স্কিনে সেখানে কি দেখা যাবে, ওই যে বাটারফ্লাই র্যাশের মতো রেডিশ হয়ে যাবে। এরকম যেই সিস্টেম হবে সেই সিস্টেমে আমরা কিছু ইনফ্লামেশন দেখতে পাবো। এবং এটা যদি কিডনির গ্লোমেরুলাসে হয় তাহলে সেখানে গ্লোমেরুলার নেফ্রাইটিস হবে এবং এটাকে আমরা কি বলি, লুপাস নেফ্রাইটিস। আমরা আসছি একটু পরে। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। এবার আসি, তাহলে আমরা হেল্পার টি সেল এবং ম্যাক্রোফেজের ইন্টারাকশন এবং এটা কিভাবে ইনফ্লামেশন করে সেটা বললাম। কিন্তু এই অ্যাসিডের ক্ষেত্রে মেইন যেই কারণে ইনফ্লামেশনটা হয়, মানে এটা তো হয় কিন্তু প্রিডমিনেন্টলি যে পাথওয়ে ইনফ্লামেশন হয় সেটার নাম হলো ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, বা যেটাকে আমরা বলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটা একটু বলি, দেখেন সহজ। ধরেন কোনো কারণে একটা সেল ইনজুরি হলো, সেল ইনজুরি হয়ে আলটিমেটলি এখন এই যে ইন্ট্রাসেলুলার বা ইন্ট্রানিউক্লিয়ার কিছু অ্যান্টিজেন বেরিয়ে আসলো। ধরেন এটা হলো অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিজেন। এখন এই অ্যান্টিজেনের এগেনস্টে আমার ব্লাডে সার্কুলেশনে কি ঘোরাঘুরি করছে, অ্যান্টিবডি ঘোরাঘুরি করছে, অ্যান্টিবডি ঘোরাঘুরি করছে। এখন কি হবে দেখেন, এই যে অ্যান্টিজেনগুলো ওরা কিছুক্ষণের মধ্যেই ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ওরা ভেনাস সার্কুলেশনের মাধ্যমে কোথায় ঢুকবে, পুরো আমাদের ব্লাডে ঢুকে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। ওকে, চলে আসলো। তাহলে এখন আমাদের ব্লাডে এট এ টাইম কে কে চলে আসছে, দুটো জিনিস, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ওরা একে অপরের সাথে ক্লাম্প করবে, কারণ এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের এগেনস্টেই অ্যাক্টিভেটেড। ফলে এখন এখান থেকে আমি যদি একটাকে নেই, এই যে এখান থেকে একটু বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বড় করে, যে এই যে ওকে, তারপরে এখানে হলো আমাদের অ্যান্টিবডিটাকে আমি আর একটু বড় করি, এই, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখন এই যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যে একটা ক্লাম্পিং এগ্রিগেশন, এটাকে আমরা কি বলি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স না বলে আরো সুন্দরভাবে আমরা কি বলতে পারি, ইমিউন কমপ্লেক্স। এখন এই যে ইমিউন কমপ্লেক্স তৈরি হলো, এই ইমিউন কমপ্লেক্সটা এটাকে একটা লাইট মলিকিউল না হেভি মলিকিউলস, কারণ এখানে মাল্টিপল মলিকিউলস একসাথে হয়েছে। এবং এই ইমিউন কমপ্লেক্সটা কোথায় ঘোরাঘুরি করছে, সার্কুলেশনে ঘোরাঘুরি করছে। এবং সে বিভিন্ন জায়গায় মাইনিউট যে ব্লাড ভেসেলস গুলো আছে যেগুলো ন্যারো, সেখানে গিয়ে সে কি করবে, এক্স্যাক্টলি এন্ডোথেলিয়াল সেল সারফেসের উপরে গিয়ে ড্রপ করবে, ল্যান্ডিং করবে, প্রিসিপিটেট হবে। ফলে এখানে ধরেন গিয়ে আমার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ড্রপ করলো। ওকে, অর্থাৎ সহজ ভাষা এখানে কি হলো, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। এখন এই যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হওয়ার সাথে সাথে এই ইমিউন কমপ্লেক্সের সাথে এখন বাইন্ড করবে কে, এক্স্যাক্টলি কমপ্লিমেন্ট প্রোটিন। অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ড করার সাথে সাথে কমপ্লিমেন্ট প্রোটিন কি হবে, অ্যাক্টিভেশন হবে। এবার আসেন একটু লেন্স থেকে ঘুরে আসি। কমপ্লিমেন্ট প্রোটিন যখন অ্যাক্টিভেটেড হয়, এই যে দেখেন এখানে বিভিন্ন পাথওয়ে আছে, এটা আমাদের এখন দরকার নাই। আমরা জানবো যে কমপ্লিমেন্ট প্রোটিন যখন অ্যাক্টিভেটেড হয় তখন আমাদের তিনটা জিনিস তৈরি হয়। কয়টা জিনিস, তিনটা জিনিস। নাম্বার 1, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন C5b6 7 8 9 এগুলো মিলে তৈরি করে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। অর্থাৎ ওরা যে কোনো একটা সেল সারফেসকে কি করে, পারফোরেশন করে ওই সেলটাকে তছনছ করে দেয়। অর্থাৎ ওরা কি করে, সেল ইনজুর্ড করে।
সেল ইনজুরি করে। তাহলে দেখেন একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে এখানে আমাদের ইমিউন কমপ্লেক্সটা কিসের উপরে ল্যান্ডিং করলো, এন্ডোথেলিয়াল সেলের উপরে, এন্ডোথেলিয়াল সেলের উপরে, এই যে এন্ডোথেলিয়াল সেলের উপরে। তাহলে এই যে এন্ডোথেলিয়াল সেলের উপরে যখন ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হলো, তার উপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, তাহলে এখন কি হবে বলেন? এক্স্যাক্টলি, তাহলে এখন এই এন্ডোথেলিয়াল সেল ইনজুরি শুরু হবে। তাহলে এই এন্ডোথেলিয়াল সেল ইনজুরি যদি শুরু হয়, তাহলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হবে, তাহলে এখানে একটা থ্রম্বোসিস হবে, এখানে একটা কি হবে, প্লেটলেট প্লাক তৈরি হবে, তাই না? ফলে কি হবে, এখানে আলটিমেটলি এই পথটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে এই ক্যাপিলারির সামনে যে সেলগুলো আছে আমার আপনার হোস্ট সেল, এরা কি ব্লাড সাপ্লাই পাবে, গ্লুকোজ পাবে? পাবে না। ফলে এখানে একটা কি ডেভেলপ করবে, এখন ইসকেমিয়া হবে, ইসকেমিক ইনজুরি হবে, তাই না? আচ্ছা, এই কারণেই এই ঘটনাটা যখন হয় আমাদের, এটা কোথায় হয় একটু আগে বললাম, এগুলো মাইনিউট ব্লাড ভেসেলসে, মাইনিউট ক্যাপিলারি আর্টারিউলসে হয়। ফলে দেখেন আমাদের বডির হার্ট থেকে আমরা যত দূরে যাব তত ব্লাড ভেসেলসের ডায়ামিটার কমতে থাকে। তাহলে আমাদের বডি থেকে সবচেয়ে ডিস্টাল পার্ট কি? আমাদের হাত পায়ের আঙ্গুল, ফিঙ্গার, তাই না, টোজ। ফলে এই ক্ষেত্রে অ্যাসিলি পেশেন্টদের কমন একটা ফেনোমেনা কি? রেনল্ডস ফেনোমেনা, তাই না? আমরা এটাকে সংক্ষেপে কি বলি? আরপি, রেনল্ডস ফেনোমেনা। এখন তার হাতে পায়ের আঙ্গুলে যখন এরকম ডিজিটাল ইসকেমিয়া দেখা দিবে, সে দেখেন আপনি যখন ঠান্ডা পানিতে হাত ডুবাই, আপনার হাত কি একেবারে সাদা হয়ে যায়? না, একটু ফ্যাকাশে হয়, কিন্তু একদম ধবধবে সাদা হয় না। কিন্তু যেহেতু একজন অ্যাসিলি পেশেন্টের এমনিতেই তার ডিজিটাল আর্টারিগুলো কি কম্প্রোমাইজড, তারা অলরেডি ভ্যাসোকনস্ট্রিক্টেড হয়ে আছে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হওয়ার কারণে। ফলে তারা যখন কোল্ড এক্সপোজারে যাবে, সাডেনলি তাদের ব্লাড ভেসেলস সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন করবে এবং একদম অ্যাকিউটলি ব্লাড সাপ্লাই কমে যাবে। তখন হাতের আঙ্গুল কি হয়ে যাবে? ধবধবে সাদা হয়ে যাবে, ঠিক আছে? এবং যখন ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তাহলে প্রথমে প্যালোর হচ্ছে, হোয়াইটিশ কালার হয়ে যাচ্ছে। তারপরে এখানে এখন ব্লাড সাপ্লাই না যাক, সেল তো তার মেটাবলিজম করেই যাচ্ছে, সেলের তো কাজ করে যেতে হবে। এখন সেলের মেটাবলিজম হওয়া মানে এখানে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা যখন পরিমাণ বেড়ে যাবে, তখন আমাদের হাতের আঙ্গুলের ওই জায়গাটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেলে এটার কালারটা কি হবে? ব্লুইশ বা পার্পলিশ কালার হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে প্রথমে হোয়াইটিশ কালার হয়ে গেল ডিউ টু অ্যাকিউট ব্লাড সাপ্লাই রিডাকশনের কারণে। এরপরে হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন, কেন? ডিউ টু ইনক্রিজড ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ঠিক আছে? এরপরে পেশেন্ট হাত থেকে মানে পানি থেকে, ঠান্ডা পানি থেকে হাতটা সরিয়ে নিল, সরিয়ে নেওয়ার সাথে সাথে এখন দেখা যাবে আবার তার হাতে কি হচ্ছে? ভ্যাসোডাইলেটেশন হচ্ছে, ব্লাড সাপ্লাই আবার রিপারফিউশন হচ্ছে, সাথে সাথে হাতে আবার কি হবে? একটু পিঙ্কিশ কালার, আস্তে আস্তে আবার লালচে কালার হবে। তাহলে এখানে তিনটা কালার ট্রানজিশন হচ্ছে, তিনটা কালার ট্রানজিশন হচ্ছে, এবং এটাকে আমরা কি বলি? রেনল্ডস ফেনোমেনা। এই যে হলো সেই ডায়াগ্রামটা, দেখেন। তাহলে এই যে এটা হলো একজন অ্যাসিলি পেশেন্টের হ্যান্ড, এবং এখানে আপনারা যদি খেয়াল করেন যে ইন কোল্ড এক্সপোজার পেশেন্টের কি হচ্ছে, দেখেন হাতের আঙ্গুলগুলো ডিস্টালি একদম ফ্যাকাশে সাদা হয়ে গেছে, কেন? সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশনের কারণে ব্লাড সাপ্লাই অফ হয়ে গেছে বা কমে গেছে, ফলে এটা ফ্যাকাশে পেইল কালার হয়ে গেছে। ওকে, তারপরে কি হলো? এখন এখানে আস্তে আস্তে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাড়ছে, এবং ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কারণে কালারটা এখন এর পরের ধাপে কেমন দেখাবে? একটু ব্লুইশ ডিসকালারেশন দেখাবে, ব্লুইশ কালার হয়ে গেল, এই যে গাঢ় নীল বা কালচে নীল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে পেশেন্ট যখন ওই কোল্ড এক্সপোজার থেকে হাতটা সরিয়ে আনবে নর্মাল এনভায়রনমেন্টে, নর্মাল টেম্পারেচারে, তখন আবার এখানে কি হবে? ব্লাড সাপ্লাই এনশিওর হবে, কারণ এতক্ষণ যে ভ্যাসোকনস্ট্রিকশন ছিল, ট্রিগারটা যদি সে অ্যাভয়েড করে, সাথে সাথে আবার কি হবে? ভ্যাসো ডাইলেটেশন হবে, এবং আপনার চাইতে তার ভ্যাসো ডাইলেটেশনটা আর একটু বেশি হবে রিলেটিভলি, কম্পেনসেট করার জন্য। তখন দেখা যাবে কি হবে? যে তার হাতের ডিস্টাল পার্টগুলো, যেগুলো এতক্ষণ কিনা কালার চেঞ্জ করছিল, তারা এখন স্কিনের হাতের অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি এরিথেমেটাস হয়ে যাবে, লালচে হয়ে যাবে, কেন? ডিউ টু কম্পেনসেটরি ভ্যাসোডাইলেটেশন। ওকে, কারণ এখানে এখন বেশি ব্লাড সাপ্লাই আসছে, ঠিক আছে? একটু পর আবার নর্মাল হয়ে যাবে, পুরো হাতের কালারটা নর্মাল হয়ে যাবে। তাহলে শুরুর দিকে ইভেন বলা হচ্ছে যে আপনার সিস্টেমিক স্ক্লেরোসিস এবং সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস দুটোর ক্ষেত্রে রেনল্ডস ফেনোমেনা আমরা প্রিডমিনেন্টলি পেয়ে থাকি, এবং রেনল্ডস ফেনোমেনাটা এসএলই বা সিস্টেমিক স্ক্লেরোসিসের আদার সিমটমের বহু আগে অ্যাপিয়ার করে। দেখা যাচ্ছে যাদের এরকম আপনি পাচ্ছেন, তাদের অনেকেই দেখা যাবে আর 5-7 বছর পরে তার এসএলইর বা সিস্টেমিক স্ক্লেরোসিস এর আদার্স সিমটম গুলো দেখা যেতে শুরু করবে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা কি প্রিসিডিং সিমটম। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? ওকে, এবং এই যে আমি বললাম ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, এখানে একটা চিত্র দেখেন, এই যে ব্লাড ভেসেলসটা থাকার কথা ছিল এমন, কিন্তু সে এই জায়গাটাতে ন্যারো হয়ে যাচ্ছে, কেন? কারণ এই জায়গাটাতে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে এন্ডোথেলিয়াল সেলসগুলোর যে নর্মাল একটা কাজ, যে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ এনজাইমের মাধ্যমে তারা প্রতিনিয়ত নাইট্রিক অক্সাইড তৈরি করে, তারপরে এন্ডোথেলিয়াল সেলগুলো থেকে প্রতিনিয়ত প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি হয়,
এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং নাইট্রিক অক্সাইড এরা কি করে, ভ্যাসো ডাইলেটেশন করে ব্লাড ভেসেলসের লুমেনটাকে তার প্যাটেন্সি মেনটেন করে। কিন্তু এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হলে এই এন্ডোথেলিয়াল সেলসের তার হাউসকিপিং ফাংশনগুলো করতে পারে না। ফলে আমার আপনার চাইতে তার ব্লাড ভেসেলসগুলো একটু ভ্যাসো কনস্ট্রিক্টেড থাকে এবং কোনো ট্রিগারিং স্টিমুলাই পেলে তারা আমার আপনার চাইতে আরো বেশি ভ্যাসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, ওকে, রিঅ্যাক্টিভ ভ্যাসো কনস্ট্রিকশন যেটাকে আমরা বলি। এখানে আরেকটা সুন্দর ছবি দেখালাম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ছবি। এই যে ফ্যাকাশে হয়ে আছে আঙ্গুলের মাথাগুলো, এরপরে ব্লুইশ হলো, এরপরে আবার একটু রেডিশ হয়ে গেল, তারপরে নর্মাল হয়ে যাবে। তাহলে এই যে এখানে একটা ট্রাইফেজিক কালার চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলি রেনল্ডস ফেনোমেনা। ঠিক আছে, ওকে, বি কেয়ারফুল। একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে যে আমার আপনার ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা পানিতে, বরফ পানিতে যখন আপনি হাতটা ডুবোবেন তখন দেখবেন আপনার হাতও একটু কি হয়ে যাচ্ছে, সাদাটে হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, আবার হাত বের করে ফেললে লালচে হয়ে যাচ্ছে, অর্থাৎ রেনল্ডস ফেনোমেনা পেতে পারেন। তার মানে রেনল্ডস ফেনোমেনা পেলে সবাইকে কি আপনি বলবেন যে আপনার আগামী 5-7 বছর পরে আপনার এসএলই দেখা দিতে পারে, সিস্টেমিক স্ক্লেরোসিস দেখা দিতে পারে? নেভার। তার মানে রেনল্ডস ফেনোমেনা এটা নর্মালি মানুষের ক্ষেত্রে হতে পারে। তাহলে এটাকে আমরা বলি প্রাইমারি রেনল্ডস ফেনোমেনা। তাহলে অনেকের ক্ষেত্রে হতে পারে, সেটাকে বলবো প্রাইমারি। কিন্তু যেটা কিনা আন্ডারলাইং কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ, অটোইমিউন ডিজিজকে ইন্ডিকেট করে, সেই রেনল্ডস ফেনোমেনাকে আমরা কি বলবো, সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনা। তাহলে এই সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনাটা হচ্ছে প্যাথোলজিক্যাল, প্রাইমারি রেনল্ডস ফেনোমেনাটা হচ্ছে ফিজিওলজিক্যাল। এখন সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনাটা বুঝবো কিভাবে, এখানে কিছু ফিচার্স থাকতে হবে। যেমন পেশেন্টের বয়স 25-এর বেশি হতে হবে, অর্থাৎ আফটার 25 ইয়ার্স ওল্ড যদি পেশেন্টের এরকম রেনল্ডস ফেনোমেনা দেখা যায় তাহলে আমাদেরকে একটু ওয়ার্নড, কশাস থাকতে হবে যেটা সেকেন্ডারি কজ কিনা। আর কি হবে, পেশেন্টের আদার্স কানেকটিভ টিস্যু ডিজিজের সিমটম থাকবে। এসএলই হলে এসএলই আদার্স ফিচার, সিস্টেমিক স্ক্লেরোসিস হলে সিস্টেমিক স্ক্লেরোসিসের আদার্স ফিচার্স, এগুলো আপনাকে সার্চ করতে হবে। আর কি, তার ফ্যামিলি হিস্ট্রি, ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি রিলেটিভস, ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ তার বাবা মা ভাই বোন কারো এরকম সমস্যা আছে কিনা, তার ছেলে মেয়ের কারো এরকম সমস্যা আছে কিনা। আর কি সমস্যা, পেশেন্টের হাতের আঙ্গুলগুলোতে ডিজিটাল আলসারেশন অথবা নেক্রোসিস, যেটাকে আমরা কি বলছিলাম, ড্রাই গ্যাংগ্রিন, অর্থাৎ হয় তার আলসারেশন থাকবে অথবা ডিরেক্ট আঙ্গুলের মাথায় কালো কালো দেখবেন, আমি একটু পরে দেখাচ্ছি, কালো হয়ে যাবে, টিস্যু নেক্রোসিস হয়ে যাবে, ড্রাই গ্যাংগ্রিন হয়ে যাবে। আর কি, মেল জেন্ডার, মনে রাখবেন যে মেলদের ক্ষেত্রে রেনল্ডস ফেনোমেনা ভেরি আনলাইকলি। রেনল্ডস ফেনোমেনা বা সিস্টেমিক স্ক্লেরোসিস বা এসএলই এগুলো কাদের বেশি হয়, এগুলো ফিমেল জেন্ডারের বেশি হয়। আরেকটা হলো যে পেশেন্টের আমরা নেইল ফোল্ডের ক্যাপিলারিটা দেখব। নেইল ফোল্ডের ক্যাপিলারি, এটাকে আমরা বলি নেইল ফোল্ড ক্যাপিলারোস্কোপি। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে করি, অপথেলমোস্কোপ দিয়ে করি। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা বেসিক্যালি কি দেখি, একটু দেখেন এই যে ডায়াগ্রামটা একটু দেখেন। তাহলে নেইল ফোল্ড মানে কি, নেইল ফোল্ড মানে হলো, দেখেন এক্স্যাক্টলি এই চিত্রটা, অসাধারণ একটা ডায়াগ্রাম আলহামদুলিল্লাহ। যে এই যে এই পোর্শনটা, এটা হলো নেইল ফোল্ড, অর্থাৎ স্কিন এবং নেইলের যে জাংশনটা, তাই না, এই জায়গাটাতে আপনারা যদি ভালো করে দেখেন যে এখানে খুব মাইনিউট কিছু ক্যাপিলারি দেখা যায়। এই যে এটাকে যখন আমরা একটু জুম ইন করলাম এবং আপনাদেরকে এটা যখন আমরা অপথেলমোস্কোপ দিয়ে দেখাবো, তখন আপনি দেখতে পাবেন যে এখানে এরকম ক্যাপিলারি লুপ দেখা যায়। এই যে দেখেন, একদম অবভিয়াস ক্যাপিলারি লুপ, ক্যাপিলারি লুপ, ক্যাপিলারি লুপ, ক্যাপিলারি লুপ, তাই না। এই যে, সো এই যে আমরা নেইল ফোল্ডের ক্যাপিলারিজ দেখছি, এটাকে আমরা কি বলি, আমাদের এই টার্মিনোলজিটা কি, সেটা হলো নেইল ফোল্ড ক্যাপিলারোস্কোপি। কি দিয়ে দেখি, অপথেলমোস্কোপ দিয়ে দেখি। এখন দেখেন নর্মালি আমাদের এই ক্যাপিলারিজ গুলো নেইল ফোল্ডের, ওরা কিভাবে থাকবে, ওরা প্রত্যেকে একটা সমান লেংথে থাকবে। ঠিক আছে, অর্থাৎ দেখেন এই যে এটা হচ্ছে একটা নর্মাল নেইল ফোল্ড ক্যাপিলারি স্ট্রাকচার, এটা নর্মাল। এবং এটাকে যদি আমরা ক্লাসিক্যালি আপনাদেরকে হাতে এঁকে দেখাই তাহলে হবে এরকম, এই যে প্রত্যেকটা ক্যাপিলারি সমান দৈর্ঘ্যের। হ্যাঁ, আর যদি ডাইলেটেড হয়ে যায়, দেখেন এখানে মাঝখানেরটা একটু ডাইলেটেড হয়ে গেছে, এই যে ডাইলেটেড হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ডাইলেটেড নেইল ফোল্ড ক্যাপিলারিজ। তারপরে ডাইলেটেশনটা যখন আরো অবভিয়াস হবে তখন তারা টর্সুয়াস হয়ে যাবে। দেখেন একটু পরে তারা টর্সুয়াস হয়ে যাচ্ছে। এই যে দেখেন নর্মালি ওরা হচ্ছে একদম কি হোমোজেনাসলি যাচ্ছে, কিন্তু এখানে ওরা একটু কি টর্সুয়াস হয়ে যাচ্ছে, এখানে আরো বেশি টর্সুয়াস, তাই না। এই যে, আর প্র্যাকটিক্যালি দেখলে চিত্রটা হচ্ছে এরকম। আর কি, ড্রপ আউট, কিছু ক্যাপিলারিজ মিসিং হয়ে যাবে। যেমন দেখেন 1 2 3 4 5 6 7, এখানে মাঝখানে দেখেন দুইটা পড়ে গেছে, অর্থাৎ এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, অ্যাট্রোফাইড হয়ে যাচ্ছে। এটার কারণ কি, এটার কারণ সেই একই কথা, এই যে এখানে যে ক্যাপিলারিজটা তৈরি হলো, নিশ্চয়ই এই ক্যাপিলারিজটা একটা আর্টারিউল থেকে আসছে। তাহলে এই আর্টারিউলে যখন ভ্যাসো কনস্ট্রিকশন হবে, থ্রম্বাই ফর্ম হবে, তাহলে এই ক্যাপিলারির মধ্যে কোনো ব্লাড সাপ্লাই আসছে না, আস্তে আস্তে সে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ইসকেমিক ইনজুরি হয়ে কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ফলে ড্রপ আউট হচ্ছে। ওকে, আর যখন এখানে আপনার ক্যাপিলারিসের আর্টারিওলে যখন ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তখন আলটিমেটলি কি হবে, কম্পেনসেটরি ভ্যানো ডাইলেটেশন হতে চাইবে, এবং ওই ডাইলেটেশনের কারণে ক্যাপিলারিগুলো কি হয়ে যাচ্ছে, এখানে ডাইলেটেশন এবং টর্সুয়াস হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে আমার ক্যাপিলারিসটা
কম্পেনসেট করার চেষ্টা করবে, ফলে ডাইলেটেশন হবে। যখন ডাইলেটেড করেও তারা লং টাইম ইসকেমিক ইনজুরিতে সাফার করবে, এরপর এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ইসকেমিক ইনজুরিতে ওরা ভ্যানিশ হয়ে যাবে, ফলে ক্যাপিলারি ড্রপ আউট। ওকে, তাহলে ডাইলেটেড অ্যান্ড টর্সুয়াস ফলোড বাই ক্যাপিলারিজ ড্রপ আউটস। তাহলে আমরা একজন অ্যাসিলি পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি নেইল ফোল্ড ক্যাপিলারোস্কোপি করি, আমাদের ফাইন্ডিংটা কেমন পাবো, এরকম। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে রাখেন। এই যে একদম অবভিয়াস চিত্র, এটা নর্মাল, এই দুটো হচ্ছে অ্যাবনর্মাল। কিসে পেতে পারি, এসএলইতে পেতে পারি। ক্লিয়ার? প্যাথোফিজিওলজি কিরকম, ওই যে রেনল্ডস ফেনোমেনা, লিভিডো রেটিকুলারিস, এগুলোর মতোই একই প্যাথোফিজিওলজি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, কোন পেশেন্ট আপনাকে যদি রেনল্ডস ফেনোমেনা কমপ্লেন করে, আপনি ধুম করে সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, আরএ এগুলো চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে যেটা প্রাইমারি কজ কিনা। ঠিক আছে? তাহলে এইগুলো যদি আপনি দেখতে পান, তার মানে বুঝবেন যেটা হতে পারে পেশেন্টের কোনো অটো ইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ থাকতে পারে। ওকে, আচ্ছা। এখন দেখেন, আমরা একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম যে পেশেন্টের এই যে ট্রাইফেসিক কালার চেঞ্জ হচ্ছে হাতের আঙ্গুলে, ট্রাইফেসিক কালার চেঞ্জ হচ্ছে, দেখেন তাহলে এটা কেন হচ্ছে? সহজ ভাষায় আমাদের যে ডিজিটাল মাইনিউট আর্টারিগুলো আছে তাদের প্রপার ভেসোডাইলেটেশন হতে পারছে না ডিউ টু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইনডিউসড এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড ডিসফাংশন, সহজ ভাষায়। এখন এটা যখন উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটা যখন আরো ডিটেরিওরেট করবে, আরো খারাপ হবে, আরো উঠসেন হবে, তখন পেশেন্টের কি হচ্ছে, তার দিনকে দিন তার এই যে আমাদের ব্লাড ভেসেলসের লুমেনগুলো ন্যারো হচ্ছে এবং একটা সময় তার পার্মানেন্ট ব্লকেজ হয়ে যাবে। তার মানে দেখেন, এই যে কালার চেঞ্জ হওয়া মানে কি, যে তার এখনো ব্লাড ভেসেলসটা ওকে আছে, কিন্তু কোল্ড এক্সপোজারে গেলে ট্রিগারিং ফ্যাক্টর পেলে সে এক্সেসিভ রেসপন্স করে, এক্সেসিভ ভ্যাসোকনস্ট্রিকশন করছে। কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটা যখন আরো খারাপের দিকে চলে যাবে, তার এন্ডোথেলিয়াল সেল ইনজুরিটা, তখন তার কি নর্মাল অবস্থা তো ব্লাড সাপ্লাই কমে যাবে হাতের আঙ্গুলের মাথায় টিপে, ফলে তখন পেশেন্টের কি দেখা দিতে পারে, ডিজিটাল গ্যাংগ্রিন, ডিজিটাল মানে আঙ্গুলের মাথায় গ্যাংগ্রিন হয়ে যাবে, ড্রাই গ্যাংগ্রিন। দেখেন, সিভিয়ার সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনা, অর্থাৎ দেখেন এই পেশেন্টের এই যে ডিস্টাল আঙ্গুলটা যদি দেখেন, এই যে তার ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এখানে এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে ব্লাড সাপ্লাই কমে গিয়ে থ্রম্বোসিস হয়ে আলটিমেটলি দেখেন তার হাতের এখানে নেক্রোসিস, ড্রাই গ্যাংগ্রিন হয়ে গেছে। এই যে ড্রাই গ্যাংগ্রিন, এটাকে আমরা কি বলি, ড্রাই গ্যাংগ্রিন। ঠিক আছে? তাহলে এটা কিভাবে হলো আপনারা বুঝতে পারছেন যে এখানে মাইনিউট ব্লাড ভেসেলসে আমাদের ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়ে কমপ্লিমেন্ট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়ে সেখানে ভ্যাসোকনস্ট্রিকশন এবং থ্রম্বোসিস ফর্ম হয়ে ব্লাড সাপ্লাই অফ হয়ে গেছে, ফলে সেখানে একটা ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে এবং এটা ডিস্টাল পার্টগুলোতে বেশি হয়। তাহলে গ্যাংগ্রিনকে ধরে হবে না, শুরুতে রেনল্ডস ফেনোমেনা দেখা দিবে, সেটা আরো প্রোগ্রেস করলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সো এই হলো ব্যাপারটা। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন যে একদম একই প্যাথোফিজিওলজি, একই মেকানিজমে আরেকটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা পাই এসএলইতে, সেটা হলো লিভিডো রেটিকুলারিস। এই টার্মটা দেখেন, লিভিডো রেটিকুলারিস, রেটিকুলারিস মানে কি, জালের মতো, তাই না? আচ্ছা, দেখেন এখানে পেশেন্টের এই যে আপনারা এই নি জয়েন্টের উপরে তার যে ওভারলাইং স্কিন, এখানে একটু খেয়াল করেন, আরেকটা ডায়াগ্রাম যেখানে আরো অবভিয়াস দেখা যাচ্ছে, এটা একটু দেখেন, এই যে দেখেন এখানে আরো প্রমিনেন্ট, আরো সিভিয়ার অবস্থা। এই যে দেখেন পাটা, পুরো পাটা তার মনে হচ্ছে কি যে একেবারে তার যে ডার্মিসে থাকা ব্লাড ভেসেলস, ক্যাপিলারিজ, ভেনিউস এরা সব ভেসে উঠেছে, তাই না? মাকড়সার জালের মতো হয়ে আছে, রেটিকুলারিস। ওকে, সো এটা কেন হয়? একদম একই কারণে, যে এখানে পেশেন্টের যেহেতু তার আর্টারিওল গুলো ব্লক হয়ে যাচ্ছে, ভ্যাসো কনস্ট্রিক্টেড হয়ে, তারপরে কোনো একটা থ্রম্বাস ফর্ম হয়ে ব্লক হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, মনে করেন আমি আপনাকে এটা দেখাচ্ছি যে এখানে আমি একটা ব্লাড ভেসেলস আঁকলাম, ধরেন এই যে এখানে আমি একটা আর্টারিওল আঁকলাম। এখন এই আর্টারিওলটার দুটো ঘটনা এখানে হচ্ছে, আমরা দেখিয়েছি আপনাকে। একটা হচ্ছে যে ভ্যাসো কনস্ট্রিকশন প্লাস থ্রম্বাই ফর্মেশন, মাইক্রো থ্রম্বাই ফর্মেশন। ওকে, এটা যখন হলো তো এখানে কি হচ্ছে, তাহলে এই আর্টারিওল বা এই ক্যাপিলারিটা দিয়ে এখন সামনের দিকে আর আপনার অক্সিজেনেটেড ব্লাড যেতে পারছে না। তো না পারলে এখন এখানের মধ্যে পেশেন্টের কি আছে, সেল, তার পায়ের যে মাসেল বলেন, স্কিন বলেন, সাবকিউটেনিয়াস টিস্যু বলেন, অসংখ্য সেল আছে। তো সেলরা তো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এখন আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে। ফলে এই যে কার্বন ডাইঅক্সাইড এনরিচড বা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কারণে তার যেখানে অবস্ট্রাকশন, তার ডিস্টালি স্কিনগুলো কি হয়ে যাবে, পার্পলিশ অর্থাৎ ব্লুইশ ডিসকালার্ড হয়ে যাবে। ঠিক আছে? এবং দেখেন যখনই এই যে এখানে অক্সিজেন ইনসাফিসিয়েন্সি দেখা দিচ্ছে এবং মেটাবলিজমের কারণে কার্বন ডাইঅক্সাইড, এইচ প্লাস, ল্যাকটেট, তাই না, এগুলো তৈরি হচ্ছে, এডিপি তৈরি হচ্ছে, এরা কি করে, এরা এখানে যে ভেনিউলস আছে,
এখানে যে ভেনিউলস আছে তাই না, এখানে ক্যাপিলারি হলো, তারপরে কিন্তু ভেনিউলস। তো এই ভেনিউলস গুলো কি হবে, এই যে মেটাবোলাইটস গুলোর কারণে তাদের এক্সেসিভ ভ্যাসো ডাইলেটেশন হবে, ভ্যাসো ডাইলেটেশন। তাহলে এখানে এই যে আমরা ডাইলেটেড ভেসেলস দেখতে পাচ্ছি পার্পলিশ কালারের, এটা হলো বেসিক্যালি ক্যাপিলারি, এই যে ক্যাপিলারি, ডাইলেটেড ক্যাপিলারি এবং ভেনিউলস। তাহলে এখানে ভ্যাসো ডাইলেটেশন হচ্ছে কার, ক্যাপিলারিস এন্ড ভেনিউলসের। আর ভ্যাসো কনস্ট্রিকশন এবং থ্রম্বাই ফর্ম হচ্ছে কোথায়, ডিস্টাল আর্টারিউলসে। ক্লিয়ার? তাহলে লিভিডো রেটিকুলারিস এটা কি শুধুমাত্র অ্যাসিলিতেই পাবো না, এমন যে কোনো কজ যেগুলোর কারণে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ব্লাড ভেসেলসের মধ্যে থ্রম্বাই তৈরি হয়, যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, হ্যাঁ, এই সব ক্ষেত্রে আমরা কি পেতে পারি, লিভিডো রেটিকুলারিস পেতে পারি। এই যে এক্সাম্পলস ইনক্লুডস হাইপারলিপিডেমিয়া, মাইক্রোভাস্কুলার প্যাথোলজি, তারপরে পেশেন্টের যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, যে কোনো অটোইমিউন ডিজিজ, ড্রাগস, টক্সিন, অর্থাৎ যারা কিনা মাইক্রোভাস্কুলার ইনজুরি করে ভ্যাসো কনস্ট্রিকশন এবং অ্যাথেরোথ্রম্বাই তৈরি করতে পারে, তারাই লিভিডো রেটিকুলারিস করতে পারে। এই হচ্ছে আমাদের লিভিডো রেটিকুলারিসের ব্যাপারটা। তারপরে আসেন যে এটা একটা গেল ইমিউন কমপ্লেক্স। এখন দেখেন এই ইমিউন কমপ্লেক্স এটা কি শুধুমাত্র আপনার ব্লাড ভেসেলসে ডিপোজিট হবে না, এই ইমিউন কমপ্লেক্সটা আপনার বডির যে কোনো জায়গায় ডিপোজিট হতে পারে। এই ইমিউন কমপ্লেক্স আপনার ফেসিয়াল যে ডার্মিস আছে, হ্যাঁ, এপিডার্মিস আছে, সেখানে ডিপোজিট হতে পারে। তাহলে সেখানে কমপ্লিমেন্ট মেডিয়েটেড সেল ইনজুরি হবে, সেল ইনজুরি হলে ইনফ্লামেশন হবে, তাহলে সেখানে আপনার কি হবে, বাটারফ্লাই র্যাশ দেখা দিতে পারে, হ্যাঁ, কারণ সেল ইনজুরি হওয়া মানে তো সেখানে ইমিউন অ্যাটাক শুরু হবে। তারপর এই ইমিউন কমপ্লেক্সটা আপনার কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হতে পারে, তাহলে সেখানে কি হবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে, এটাকে আমরা কি বলি, লুপাস নেফ্রাইটিস। তাহলে এই ইমিউন কমপ্লেক্স বডির যেখানে যেখানে ডিপোজিট হবে সেখানে সেখানে ইনফ্লামেশন শুরু হবে এবং আমরা সেই অর্গান বা সিস্টেম রিলেটেড সিমটম দেখতে পাবো। আমি একটু পরে সামনে আসছি এই ব্যাপারগুলো। তাহলে আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এই যে দেখেন মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্মেশন এবং এখানে ইনফ্লামেশন হচ্ছে, সেখান থেকে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা আমরা পাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন যে কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভেটেড হলে যে তিনটা জিনিস তৈরি হয়, এর মধ্যে আমি একটা শেষ করলাম, সেটা হলো মেমব্রেন একটা কমপ্লেক্স। আর কি কি তৈরি হয়, আরো দুটো জিনিসের মধ্যে একটা হলো আমাদের কেমোকাইন্স আর আরেকটা হলো অ্যানাফাইলাটক্সিন। অর্থাৎ এই কমপ্লিমেন্ট প্রোটিনের মধ্যে C5A, C5, 6, 7 এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ওরা কি করে, ওরা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন। ফলে বেশি বেশি নিউট্রোফিল আসবে, আর নিউট্রোফিল আসলে আপনারা জানেন সে কি করবে, সে এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে, ফলে সে তখন আশেপাশে সব ভালো সেলগুলোকে ইনক্লুড করতে শুরু করবে, অর্থাৎ ইনফ্লামেশন কারা প্রমোট করবে, নিউট্রোফিল ইনফিল্ট্রেশন করলে, নিউট্রোফিলের কেমোট্যাক্সিস হলে। আর কি 3 নাম্বার সাবস্টেন্স যেটা তৈরি হয় কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের ফলে, সেটা হলো অ্যানাফাইলাটক্সিন। অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন C3A, 4A, 5A, স্পেশালি এখানে 5A, এটা কি করে, এটা মাস্ট সেলকে ডিগ্র্যানুলেট করে। মাস্ট সেল ডিগ্র্যানুলেট হলে কি রিলিজ হয়, এক্স্যাক্টলি হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিনের কাজ কি, দুইটা কাজ, ভ্যাসোডাইলেটেশন, ক্যাপিলারি পারমিবিলিটি বাড়িয়ে দেয়া, ফলে ওখানে কি হবে, এক্সজুডেশন হবে, মানে ইডেমেটাস হয়ে যাবে ওই জায়গাটা, ইনফ্ল্যামেটরি এক্সজুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হবে, ওই জায়গাটা লাল হয়ে যাবে, ব্যথা করবে, তাই না। হিস্টামিন অলসো কজেস পেইন বাই স্টিমুলেটিং আমাদের পেইন নসিসেপ্টরস, ঠিক আছে। ওকে, সো এইভাবে যেখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, সেখানেই আমরা ইনফ্লামেশন দেখতে পাবো। কিভাবে হয়, একদম মলিকুলার লেভেল থেকে বললাম। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের বেসিক্যালি অ্যাসিলিতে কি কি নিউক্লিয়ার অ্যান্টিজেন আছে আর কি কি সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন আছে। জাস্ট একটু নামটা দেখে নেন। নিউক্লিয়ার অ্যান্টিজেন মানে এই অ্যান্টিজেনগুলো একটা সেলের নিউক্লিয়াসে থাকে, যেমন ডিএনএ, তারপর স্মিথ অ্যান্টিজেন, তারপর নিউক্লিওসোম। নিউক্লিওসোম মানে কি, যে ডিএনএটা হিস্টোনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকলে সেটাকে নিউক্লিওসোম বলি, আর শুধু ডিএনএ হলে সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, তারপরে আর কি পেতে পারি, হিস্টোন। তাহলে দেখেন হিস্টোন ইটসেলফ একটা অ্যান্টিজেন, আবার ডিএনএ ইটসেলফ একটা অ্যান্টিজেন, আবার ডিএনএ এবং হিস্টোন একসাথে যখন হবে সেটাকে নিউক্লিওসোম বলবো, সেটা আবার একটা অ্যান্টিজেন। আর কি, স্মিথ অ্যান্টিজেন। ওকে, আর কি হতে পারে, বিভিন্ন রাইবোনিউক্লিয় প্রোটিন। ওকে, আরএনপি, অর্থাৎ একটা আরএনএ তার সাথে প্রোটিন মিশে আছে, এই কমপ্লেক্সটাকে একসাথে আমরা কি বলি, রাইবো নিউক্লিয় প্রোটিন। এটা যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে সেটাকে আমরা বলি স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিন, এসএনআরপি। এগুলো এত ডিটেইলস জানা দরকার না, ফার্স্ট ইয়ারের পড়া। এখন আসেন কিছু অ্যান্টিজেন হলো এটা সাইটোপ্লাজমে থাকে, যেমন রো অ্যান্টিজেন, এটার আরেক নাম হলো এসএসএ। লা অ্যান্টিজেন, এটার আরেকটা নাম হলো এসএসপি। আরেকটা হলো কি, রাইবোসোমাল প্রোটিন। আমাদের রাইবোসোম সাইটোপ্লাজমে থাকে এবং রাইবোসোমের 50% আরএনএ, 50% প্রোটিন, ওই রাইবোসোমাল প্রোটিনটা। তারপরে
খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে জানতে হবে, ফসফোলিপিড। তবে এখানে একটা কিন্তু আছে, আমি পরে ক্লিয়ার করবো একটু পরে, যে এখানে বেসিক্যালি আসলে ফসফোলিপিডটা অ্যান্টিজেন না। ফসফোলিপিডের সাথে যখন গ্লাইকোপ্রোটিন অ্যাটাচড হয়, ওই গ্লাইকোপ্রোটিনটাকে অ্যাটাক করে অ্যান্টিবডি। তাহলে ফসফোলিপিড ফ্যাসিলিটেটস দ্য অটোইমিউন অ্যাটাকস অন গ্লাইকোপ্রোটিন। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবেন যে ফসফোলিপিড এখানে আসলে অ্যাকচুয়াল অ্যান্টিজেন না, কিন্তু সে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনকে ফ্যাসিলিটেট করে, অর্থাৎ সে হচ্ছে সাইট অফ রিয়াকশন। ফাইন, এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন আসেন যে এগুলো হচ্ছে আপনাদের একটু প্রায় সময় কনফিউশন থাকে, এগুলো কেউ আসলে তেমনভাবে বলেও না এবং ইনফরমেশন ঘাটতি থেকে যায়। আমি জাস্ট সিম্পলি একটু বলি যে এসএম অ্যান্টিজেনটা কি। দেখেন, এসএম অ্যান্টিজেন এটা হলো একটা প্রোটিন ক্লাস্টার, এটা হলো একটা প্রোটিন ক্লাস্টার। আমি যদি আপনাদেরকে একটু চিত্রটা দেখাই, আমি আসলে লিখেছি অনেক ডিটেলস, বলতে চাইলেও বলার সুযোগ নাই, অনেক হিউজ ইনফরমেশন হয়ে যাবে। সো একটু যতটুকু না বললেই নয় সেটা একটু দেখাই। এই যে দেখেন, ভালো করে আপনারা আগে প্রথমে চিত্রটাকে একটু গ্রসলি চিন্তা করেন, যে এখানে আমরা একটা আরএনএ দেখতে পাচ্ছি, এটা হলো একটা আরএনএ, এই পুরো জিনিসটা হলো একটা আরএনএ, এবং এই আরএনএ এর সাথে লেগে আছে একটা প্রোটিন ক্লাস্টার। দেখেন এখানে অনেকগুলো প্রোটিন, এই যে ওরা ক্লাস্টার হয়ে লেগে আছে। এখানে এসএম মানে হলো এসএম অ্যান্টিজেন যে বলছি, এই যে দেখেন এসএম অ্যান্টিজেনটা হলো এই প্রোটিন ক্লাস্টারটা। দেখেন, তাহলে এসএম অ্যান্টিজেন এটা হলো একটা আসলে প্রোটিন কমপ্লেক্স, একটা প্রোটিনের গুচ্ছ, যেটা কার সাথে অ্যাটাচড হয়ে আছে, একটা আরএনএ এর সাথে। তাহলে যেহেতু একটা আরএনএ এর সাথে প্রোটিন লেগে আছে, সো এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, রাইবো নিউক্লিয় প্রোটিন। এবং এই রাইবো নিউক্লিয় প্রোটিনের প্রোটিন পার্টটাই হলো আমাদের এসএম অ্যান্টিজেনটা। এবং এই যে আমাদের অটো অ্যান্টিবডি তৈরি হয়, এই অটো অ্যান্টিবডি এই এসএম অ্যান্টিজেনের এগেইনস্টেই তৈরি হচ্ছে। ক্লিয়ার? তবে অটো অ্যান্টিবডিটা শুধু এসএম অ্যান্টিজেনকে অ্যাটাক করে না, সে অ্যাটাক করে কখন, যখন এই এসএম অ্যান্টিজেন বা এসএম প্রোটিনটা একটা আরএনএ এর সাথে বাউন্ডেড থাকে, ওই যে ফসফোলিপিডের মতো। যাই হোক, এটা জানার দরকার না, আপনারা জাস্ট এখন চিনলেন ভালো করে যে এসএম অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি কি। তাহলে এই জিনিসটা থাকে কোথায়, এক্স্যাক্টলি এটা থাকে নিউক্লিয়াসে। এবং এটার কাজ কি, এটার কাজ হলো সে স্প্লাইসিওসোম হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের একটা জিন যখন ট্রান্সক্রাইব হয়, তখন একজন ইন্ট্রন তৈরি হয়, সে কি করে, ইন্ট্রনগুলোকে কেটে ফেলে, এটা ইন্ট্রনগুলোকে কেটে ফেলে এবং একজনগুলোকে একসাথে করে সে একটা ম্যাচিউর কি তৈরি করে, আমাদের আরএনএ তৈরি করে, এমআরএনএ তৈরি করে। ক্লিয়ার? এবং ওই এমআরএনএ থেকে পরে আমরা একটা প্রোটিন পেয়ে থাকি। তাহলে আপনারা এসএম অ্যান্টিজেনটা বুঝলেন, এবং এটার এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে আমরা কি বলি, অ্যান্টি এসএম অ্যান্টিবডি। সিম্পল। আচ্ছা, এখন আরেকটা যেটা জানতে হবে আমাদের, রো অ্যান্টিজেন এবং লা অ্যান্টিজেন। এটাও একদম সহজ। দেখেন, এটাও এক ধরনের রাইবোনিউক্লিয় প্রোটিন। তাহলে দেখেন, এই যে এখানে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা আরএনএ, এটা হলো একটা আরএনএ, এবং এই আরএনএ এর সাথে দেখেন এই যে রো প্রোটিনটা লেগে আছে, এই যে লা প্রোটিনটা লেগে আছে। তাহলে এইটা হলো আমাদের রো অ্যান্টিজেন, এটা হলো আমাদের লা অ্যান্টিজেন। তাহলে এই যে রো এবং লা এর এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটাকে আমরা বলি অ্যান্টি রো অ্যান্টিবডি, অ্যান্টি লা অ্যান্টিবডি। এবং এই রো এবং লা প্রোটিন বা অ্যান্টিজেন গুলো এরা সাধারণত ফ্রি থাকে না, এরা কার সাথে লেগে থাকে, একটা আরএনএ এর সাথে লেগে ওরা অ্যাজ এ হোল একটা রাইবো নিউক্লিয় প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? ওকে। সো আমাদের মেইন অ্যান্টিজেন এখানে কোনটা, এটা এটা এটা। ক্লিয়ার? এই বাস। তাহলে রো এবং লা অ্যান্টিজেন আপনারা বুঝলেন। এবং রো এবং লা অ্যান্টিজেন কোথায় থাকে, এরা দুই জায়গায় থাকতে পারে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, দুই জায়গায় এদেরকে পাই, এবং প্রিডমিনেন্টলি এদেরকে আমরা পাই নিউক্লিয়াসে। তাহলে রো অ্যান্টিজেন এবং লা অ্যান্টিজেন, রো এর আরেকটা নাম হচ্ছে এসএসএ, লা এর আরেকটা নাম হচ্ছে এসএসবি। তাহলে এই অ্যান্টিজেন গুলো আমরা নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম দুই জায়গাতেই পাই, কিন্তু প্রিডমিনেন্টলি কোথায় পাই, নিউক্লিয়াসে পাই। এই কারণেই রো এবং লা এই দুটো অ্যান্টিজেনকে আমরা একসাথে বলি এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন্স, এনা। এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন বা এনা প্রোফাইল। ওকে, ফাইন। তাহলে এদের এগেইনস্টে অ্যান্টি রো অ্যান্টিবডি পাবো, অ্যান্টি রো অ্যান্টিবডি। তাহলে এটা আমরা এসএলই পেশেন্টের ক্ষেত্রে চেক করব। আরেকটা কি, অ্যান্টি লা অ্যান্টিবডি। তাহলে এটা আমরা এসএলই পেশেন্টের ক্ষেত্রে চেক করব। কখন চেক করব, এগুলো বেসিক্যালি যখন আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি নেগেটিভ পাই, তখন আমরা এই অ্যান্টি রো, অ্যান্টি লা, তারপর হচ্ছে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এগুলো আমরা চেক করি। শুরুতে আমরা দুটো অ্যান্টিবডি চেক করি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি। এগুলো হচ্ছে কমনলি অ্যান্টি ডিএস ডিএনএ, এটা হচ্ছে ডিরেক্ট ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড এগেইনস্টে। আর অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিজেন এটা একটা আমব্রেলা টার্ম, সব নিউক্লিয়ার অ্যান্টিজেন গুলোকে অ্যাজ এ হোল আমরা চিন্তা করলে তার এগেইনস্টে যে অ্যান্টিবডি জেনারেলি তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি।
সো এই অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি শুধুমাত্র অ্যাসেলই না, এটা আমরা যেমন সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে আমরা পেতে পারি, আদার্স মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রে এমসিটিডির ক্ষেত্রেও আমরা আনা পজিটিভ পেতে পারি। ওকে, এবং আরেকটা জিনিস স্যার আপনাদেরকে মানে শুনতে চাইবে, সেটা হলো যে তুমি কি আনা করবে না আনা হ্যাভ টু, এটাকে আমরা বলি আনা হ্যাভ টু মেথড। অর্থাৎ এটা জাস্ট করার একটা সেন্সিটিভিটি আর কি, মানে সিম্পলি আমরা যদি শুধু অ্যানা করি তাহলে এটার যে সেন্সিটিভিটি এটা অনেক কম আসে, কিন্তু আমরা যদি হ্যাভ টু মেথডে করি তাহলে সেটার সেন্সিটিভিটি বেশি আসে, কারণ আমরা অ্যানা হ্যাভ টু মেথডে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি টাইটারটা চেক করে থাকি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা অ্যান্টিবডি নিয়ে আমরা জানবো, যেটাকে আমরা বলি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি। অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি। দেখেন, মাথায় রাখবেন যে অ্যাসিলি পেশেন্টদের একটা মেজরিটি পোর্শনের কনকমিটেন্টলি অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম থাকে, বা এপিএস আমরা বলি। এপিএস মানে হলো যে এই পেশেন্টদের ডিফিউজলি বডির বিভিন্ন জায়গায় কি হতে পারে, থ্রম্বো এম্বোলিজম হতে পারে, থ্রম্বো এম্বোলিজম হতে পারে, ঠিক আছে। এবং এই যে থ্রম্বো এম্বোলিজম হচ্ছে, তাহলে এই পেশেন্টদের ইসকেমিক স্ট্রোক, তারপরে এমআই বা হার্ট অ্যাটাক, এনজাইনা, তারপরে তাদের পেরিফেরাল গ্যাংগ্রিন, হ্যাঁ, বা ডিজিটাল ড্রাই গ্যাংগ্রিন, একটু আগে যেটা আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি রেনল্ডস ফেনোমেনা পড়ানোর সময়। তারপরে এরকম থ্রম্বো এম্বোলিজম, এটা যদি মেসেন্টারিক সার্কুলেশন হয়, পেশেন্টের কি হবে, জিআইটি নেক্রোসিস, বাওয়েল নেক্রোসিস হবে, তাহলে বাওয়েল নেক্রোসিস, তাই না, এগুলো হবে। তারপরে দেখেন এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এই পেশেন্টদের যেহেতু বিভিন্ন জায়গায় এরকম ডিফিউজলি থ্রম্বাই তৈরি হচ্ছে, এরকম একটা থ্রম্বাই তৈরি হয়ে সেটা আলটিমেটলি আমাদের কোথায় এসে ডিপোজিট হলো, হার্টের এন্ডোকার্ডিয়ামে, তাহলে এটাকে আমরা কি বলি, লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে, একটা স্পেশাল এন্ডোকার্ডাইটিস হয়। যাই হোক, তাহলে এখানে আমাদের যেটা বুঝতে হবে যে এসএলই এর আন্ডারে একটা স্পেশাল ভ্যারাইটি হলো অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, যেখানে আমাদের যে অটো অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা কার এগেইনস্টে তৈরি হচ্ছে, ফসফোলিপিড বাউন্ড প্রোটিনের এগেইনস্টে। মাথায় রাখবেন যে নামটা শুনতে আমাদের কি মনে হয় যে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, তার মানে এখানে অ্যান্টিজেনটা হচ্ছে এই ফসফোলিপিড, নো। তাহলে এখানে অ্যান্টিজেন হচ্ছে আসলে বেসিক্যালি দুটো জিনিস, একটা হলো গ্লাইকোপ্রোটিন আর আরেকটা হলো আমাদের ক্লটিং ফ্যাক্টর। আমাদের বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর আছে না, স্পেশালি প্রোথ্রম্বিন। ওকে, এখন এখানে বিষয়টা আমি একটু লিখে দেখাই, কারণ এটা বুঝতে অনেকের খুব ঝামেলা হয় এবং এটার কনসেপশন আসলে অনেকেরই ক্লিয়ার না। মাথায় রাখেন, দেখেন, মনে করেন আমি এখানে একটা এই যে রাউন্ড শেপ দিলাম, এটা হলো গ্লাইকোপ্রোটিন, ওকে, আর এখানে আর একটা রাউন্ড শেপ দিলাম, এটা হলো ধরেন প্রোথ্রম্বিন, এটা হলো প্রোথ্রম্বিন। আর এখানে আমরা একটা অটো অ্যান্টিবডি আঁকি, এটা হচ্ছে আমাদের ওই এসএলই পেশেন্টের বডিতে তৈরি হওয়া অটো অ্যান্টিবডি। ওকে, ফাইন। এখন এই যে অটো অ্যান্টিবডিগুলো, এই অটো অ্যান্টিবডিগুলোর অ্যান্টিজেন হলো কে, গ্লাইকোপ্রোটিন এবং প্রোথ্রম্বিন অথবা আদার্স যে কোনো ক্লটিং ফ্যাক্টর। কিন্তু একটা ঝামেলা হলো যে এই অটো অ্যান্টিবডিগুলো তাদের অ্যান্টিজেনের সাথে ডিরেক্টলি ক্রস রিঅ্যাক্ট করে না, বাইন্ড করে না। কখন করবে, যদি এই অ্যান্টিজেন বা প্রোটিনগুলো কোনো একটা সেল মেমব্রেনের ফসফোলিপিডের সাথে বাউন্ড হয়, তখন গিয়ে অ্যাটাক শুরু করবে। তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেস, এটা আমরা একটা ব্লাড ভেসেস আঁকলাম, কারণ এটা তো সার্কুলেটিং প্রোটিন, তাই না, ব্লাডে সার্কুলেট হচ্ছে ওরা। আচ্ছা, এই যে প্রথমে ঘোরাঘুরি করছে। এখন আমাদের ব্লাড ভেসেলসের ইনার লাইনিং এপিথেলিয়াল সেলস নাম কি, এন্ডোথেলিয়াম। আচ্ছা, তারপরে দেখেন আমাদের ব্লাড ভেসেলস একটা ব্লাড কর্পাসেলস, তার নাম কি, প্লেটলেট। এই যে ব্লু কালার যেটা আঁকলাম, এটা হলো আমাদের প্লেটলেট। এখন যে কোনো আমাদের হিউম্যান বডির যে কোনো সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, ফসফোলিপিড বাইলেয়ার, এটা তো আপনাদের ইন্টারনাল নলেজ, তাই না, সবাই জানেন ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে দেখেন, এখন কোনো কারণে একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমি গ্লাইকোপ্রোটিনটাকে একটা ব্লু ডট দিয়ে দেখাই, আর
আমাদের প্রোথ্রম্বিনটাকে একটা গ্রিন ডট দিয়ে দেখাই আপনাদের বুঝার সুবিধার্থে। এখন দেখেন, ইন দ্য মিন টাইম যদি কোনো কারণে এই যে গ্লাইকোপ্রোটিন অথবা প্রোথ্রম্বিন এরা কি করলো, ওরা আমাদের কোনো একটা এন্ডোথেলিয়াল সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হলো, ধরেন অ্যাটাচড হয়ে গেল, এই যে অ্যাটাচড হলো। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গ্লাইকোপ্রোটিন একটা এন্ডোথেলিয়াল সেলের উপরে তার সেল মেমব্রেনে অ্যাটাচড হলো সাথে সাথে, কারণ সে এন্ডোথেলিয়াল সেল মেমব্রেন এটা ফসফোলিপিড, তাহলে গ্লাইকোপ্রোটিন এখন এন্ডোথেলিয়াল সেল মেমব্রেনে অ্যাটাচড হওয়া মানে ফসফোলিপিডের সাথে বাউন্ড হলো সাথে সাথে। এতক্ষণ সে কোনো ঝামেলা করে নাই, কিন্তু এখন গিয়ে এই অ্যান্টিবডিটা অ্যাটাক শুরু করবে। ফলে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, একটু পরে কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে, সহজ বা সেখানে এন্ডোথেলিয়াল ইনজুরি শুরু হবে। এন্ডোথেলিয়াল ইনজুরি শুরু হলে কি হবে, একটু আগে বলেছি রেনল্ডস ফেনোমেনা পড়ানোর সময় দুটো ঘটনা, ভ্যাসো কনস্ট্রিকশন আর একটা হচ্ছে থ্রম্বোসিস, ক্লিয়ার? আচ্ছা, ফলে এখানে এখন আস্তে 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 একটা কি হবে, প্লেটলেট প্লাগ হয়ে থ্রম্বাই ফর্ম হয়ে যাবে, ক্লিয়ার? তখনই এই যে ডিস্টাল পার্টে ব্লাড যাবে না, ফলে সেখানে ইসকেমিক ইনজুরি হতে শুরু করবে। আচ্ছা, এখন এটা যদি একটা মেসেন্টারিক আর্টারিওল হয়, তাহলে সামনের দিকে আমাদের যে গাট ওয়ালগুলো ব্লাড সাপ্লাই পাবে না, ফলে বাউল নেক্রোসিস হবে, তাই ঠিক আছে? এটা যদি আমাদের একটা আঙ্গুল হয়, হাতের পায়ের আঙ্গুল হয়, তাহলে পায়ের ডিস্টালি নেইল ফোল্ড গুলো, তারপরে আমাদের যে পায়ের পাল্প, আঙ্গুলের ফিঙ্গার পাল্প, তারা ব্লাড সাপ্লাই পাবে না, ফলে সেখানে কি হবে, ড্রাই গ্যাংগ্রিন হবে। একটু আগে আমি যে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে, এই যে এই যে এই যে, ঠিক আছে, ওকে। সো এইভাবে যেখানে ঝামেলা হবে সেখানে ইসকেমিক নেক্রোসিস শুরু হয়ে জায়গাটা পচে যেতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে অটো অ্যান্টিবডিটা কিভাবে অ্যাটাক করছে সেটা আমরা দেখালাম। আচ্ছা, তারপর আসেন যে এখানে এই যে থ্রম্বোসিস তৈরি হচ্ছে, এটার আরেকটা কারণ কি, প্রোথ্রম্বিন। দেখেন, তাহলে এই যে প্রোথ্রম্বিনটাকে আমরা একটু আগে দেখালাম এই যে গ্রিন কালারের ডট দিয়ে, তাহলে এই প্রোথ্রম্বিনটা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে, কিন্তু এই প্রোথ্রম্বিন কোনো কারণে যদি সে এন্ডোথেলিয়াল সেল সারফেসের গায়ে অ্যাটাচড হয়, সাথে সাথে তাকে অ্যাটাক করবে কে, তার এগেনস্টে থাকা অটো অ্যান্টিবডিগুলো, তখন প্রোথ্রম্বিনটা অ্যাক্টিভেটেড হয়ে থ্রম্বিন হয়ে যাবে, আলটিমেটলি ক্লটিং পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখনই এখানে আবার কি হবে, একটা থ্রম্বাই ফর্ম হবে। অথবা এই যে প্লেটলেটের সেল মেমব্রেনে যদি কোনো কারণে আপনার এই যে গ্লাইকোপ্রোটিন অথবা হচ্ছে আমাদের এই প্রোথ্রম্বিন বাইন্ড করে, সাথে সাথে এখানে প্লেটলেটকে অ্যাটাক শুরু করবে কে, এই অ্যান্টিবডিগুলো, অটো অ্যান্টিবডিগুলো, তখন প্লেটলেট অ্যাক্টিভেটেড হয়ে যাবে। প্লেটলেটকে ইনজুরি করলে প্লেটলেটের ভিতরে থাকা আলফা গ্র্যানিউলস থেকে তার বিভিন্ন কি হবে, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর যেটা আছে, তারা অ্যাক্টিভেটেড হয়ে প্লেটলেটটা অ্যাক্টিভেটেড হয়ে তারা ক্লাম্পিং করতে শুরু করবে, অর্থাৎ সহজ ভাষায় প্লেটলেট প্লাগ তৈরি হবে, সেখান থেকে থ্রম্বাই। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি অটো অ্যান্টিবডিটা তার অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিন এবং প্রোথ্রম্বিন বা আদার্স ক্লটিং ফ্যাক্টরকে তখনই অ্যাটাক করবে যখন এই অ্যান্টিজেনগুলো কোনো একটা সেল মেমব্রেনের ফসফোলিপিড মলিকিউলসের সাথে বাইন্ড করবে। এক্স্যাক্টলি। সো এখন আপনারা এই বক্সটা পড়ার আগেই বুঝতে পারবেন। দেখেন, তাহলে এই যে আমরা যেটাকে বলছি যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, ভালো করে খেয়াল করেন, এটা নিয়ে স্যারদের অনেক মানে পছন্দের একটা টার্ম এটা। তাহলে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এটা হলো একটা অটো অ্যান্টিবডির নাম, এটা হলো একটা অটো অ্যান্টিবডির নাম, যেই অ্যান্টিবডিটা ক্লটিং ফ্যাক্টরকে অ্যাটাক করে। তাহলে দেখেন, একটু আগে আমি যে এই যে এরকম করে একটা অ্যান্টিবডি আঁকলাম না, পার্পল কালারের একটা অ্যান্টিবডি আঁকলাম না, এই যে, তাহলে যেই অটো অ্যান্টিবডিটা ক্লটিং ফ্যাক্টর বা প্রোথ্রম্বিনকে অ্যাটাক করে, সেই অটো অ্যান্টিবডিটার একটা স্পেশাল নাম দিলাম লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, আর কিছু না। তাহলে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অটো অ্যান্টিবডির অ্যান্টিজেনের নাম কি, ফসফোলিপিড বাউন্ড ক্লটিং ফ্যাক্টর, ফসফোলিপিড বাউন্ড ক্লটিং ফ্যাক্টর, এটা যাতে না মানে ভুল না হয়। ওকে, আরেকটা অ্যান্টিজেন আমি কি বলেছি, গ্লাইকোপ্রোটিন, এটার পুরো নামটা হচ্ছে বিটা 2 গ্লাইকোপ্রোটিন। এই যে দেখেন, বিটা 2 গ্লাইকোপ্রোটিন। তাহলে এই বিটা 2 গ্লাইকোপ্রোটিনকে অটো অ্যান্টিবডিকে ডিরেক্ট অ্যাটাক করেছে নাকি, হোয়েন ইট ইজ বাউন্ড টু কার্ডিওলিপিন। তাহলে কার্ডিওলিপিন মানে কি, আবার কার্ডিওলিপিন মানে কিছুই না, এটা আসলে একটা ফসফোলিপিড। কার ফসফোলিপিড, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের একটা স্পেশাল ফসফোলিপিড। সো এই যে কার্ডিওলিপিন ফসফোলিপিডটা যেহেতু একটা স্পেশাল, তো এই অটো অ্যান্টিবডিটার আমরা একটা আলাদা নাম দিয়েছি অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি। তাহলে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি এটাও হলো একটা আমাদের এই যে এই অটো অ্যান্টিবডিটা, যেটা কিনা কার্ডিওলিপিন ফসফোলিপিডের সাথে বাউন্ড থাকা গ্লাইকোপ্রোটিনকে অ্যাটাক করে। সো এটাকে আলাদা নাম দিলাম অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি। আরেকটা হচ্ছে এত স্পেশাল, এত জটিল কোনো তার কি নাম নাই, অর্থাৎ সে আমাদের এই এটাকে কি বলে, সে আমাদের
ক্লটিং ফ্যাক্টরকে অ্যাটাক করে না, আবার সে কার্ডিওলিপিন ফসফোলিপিডও না। ইন জেনারেল এটা এন্ডোথেলিয়াল সেল সারফেস হোক, এটা প্লেটলেট সেল মেমব্রেন হোক, যে কোনো একটা ইন জেনারেল সেল মেমব্রেনের ফসফোলিপিডের সাথে, যে কোনো ফসফোলিপিডের সাথে যদি গ্লাইকোপ্রোটিনটা বাউন্ড করে তখনই তাকে অ্যাটাক করে। সো এটাকে ইন জেনারেল আমরা কি বলি, তার আসল প্রকৃত নামটা অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি। তাহলে দেখেন ভালো করে একটু খেয়াল করেন যে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি আর অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি একই কথা। তাহলে এটা আর এটা একই কথা, কিন্তু এখানে আলাদা করে অ্যান্টি কার্ডিওলিপিন বললাম কেন? কারণ এখানে একটা স্পেশাল ফসফোলিপিড কার্ডিওলিপিনের সাথে বাউন্ড থাকলে অ্যাটাক করে, এই কারণে এটাকে কার্ডিওলিপিনের সম্মানার্থে আলাদা করে নামকরণ করলাম। আর লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা হচ্ছে স্পেশালি ক্লটিং ফ্যাক্টরের সাথে রিলেটেড, এই কারণে আমরা এটাকে কি বলছি, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিবডি। ঠিক আছে, ওকে। এখন তার মানে দেখেন এখানে যাই আছে ওভারঅল সবাই কি করছে, এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করছে, ফলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার হচ্ছে, এবং ওইদিকে আমাদের কি করছে, কোয়াগুলেশন পাথওয়ে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করার মাধ্যমে অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। ফলে এখানে ওভারঅল একটা থ্রম্বোসিস রিস্ক বেড়ে যাচ্ছে, বডির বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হওয়ার একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডির ব্যাপারটা, যেটা আমরা অ্যাসিলি পেশেন্টদের অনেকের ক্ষেত্রে সিমুলটেনিয়াসলি প্রেজেন্ট পাই। তাহলে দেখেন ভালো করে মাথায় রাখবেন যে এই যে এখানে অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিন, এটা কিন্তু কোনো কি না, এটা কোনো ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন না। তারপরে এই যে এখানে ক্লটিং ফ্যাক্টর প্রোথ্রম্বিন, এটা কি কোনো ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন না। তাহলে এখানে অটো অ্যান্টিবডিটা অ্যাক্টিভেটেড হচ্ছে একটা এক্সট্রা সেলুলার অ্যান্টিজেনের এগেইনস্টে, যেটা আমাদের এসএলই এর কমন যে টার্ম, কমন যে কনসেপশন, যে এখানে ইন্ট্রা সেলুলার অ্যান্টিজেনের এগেইনস্ট অটো অ্যান্টিবডি তৈরি হয়, তার সাথে মিলছে না। সো এটা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা। এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সিমটম অ্যানালাইসিস শুরু করব। অলরেডি একটা ফার্স্ট যে সিমটমটা আমরা বলে ফেলেছি স্কিন। তাহলে স্কিনে আমরা কি কি ম্যানিফেস্টেশন পেয়েছিলাম? স্কিনে আমরা সবচেয়ে টিপিক্যাল একটা ক্লাসিক মেলার ফেশিয়াল র্যাশ পেয়েছি মেলার রেজিয়নে। এই যে মেলার রেজিয়নে একটা টিপিক্যাল ক্লাসিক ফেশিয়াল র্যাশ, যেটাকে আমরা কি বলেছি, বাটারফ্লাই র্যাশ বলেছিলাম। ওকে, আচ্ছা, অনেক সময় এই মেলার র্যাশের সাথে পেশেন্টের কি হয়, যখন ইমিউন কমপ্লেক্স ইনডিউসড এখানে কি হয়, একটা অটোইমিউন অ্যাটাক শুরু হয়, তখন পেশেন্টের ক্যারাটিনোসাইটস গুলোর কি হয়, হাইপার প্রলিফারেশন হয়। অর্থাৎ ক্যারাটিনোসাইটস গুলো অতিরিক্ত সেল ডিভিশন করতে শুরু করে কম্পেনসেশন হিসেবে। ফলে দেখা যায় কি, যে তাদের এখানে একটা প্ল্যাক তৈরি হয়, স্কেলিং হয়। তখন এটাকে আমরা কি বলি, ডিসকয়েড র্যাশ। এই যে দেখেন, এটা নতুন করে আলাদা কিছু না, একই প্যাথোফিজিওলজি। এই যে দেখেন এখানে একটা আমরা স্পষ্ট বাটারফ্লাই র্যাশ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা সুপার অ্যাডেড পেশেন্টের কি আছে, স্কেলিং আছে। এই যে সাদা সাদা চামড়া উঠছে, এগুলো কেন, যে তার ক্যারাটিনোসাইটের অতিরিক্ত সেল ডিভিশন হচ্ছে, ফলে শেডিং হচ্ছে, ওভার স্কিন শেডিং হচ্ছে। এই কারণে এগুলো, এই যে ডেড ক্যারাটিনোসাইট গুলো একসাথে মিলে ওরা একটা কি তৈরি করছে, হোয়াইট স্কেল তৈরি করছে। ওকে, প্ল্যাক তৈরি করে ফেলছে। সো এই হলো আমাদের ওভারঅল ব্যাপারটা। এটাকে আমরা কি বলি, ডিসকয়েড র্যাশ। এই জিনিসটাকে যখন এরকম প্ল্যাক থাকবে, হোয়াইট প্ল্যাক, তখন এটাকে আমরা কি বলবো, ডিসকয়েড র্যাশ। এই হচ্ছে আমাদের সেই ডিসকয়েড র্যাশের ব্যাপারটা। এই যে ডিসকয়েড র্যাশ, এই ডিসকয়েড র্যাশ, এখানে কি থাকে, পেশেন্টের হাইপার ক্যারাটোসিস থাকে এবং ফলিকুলার প্লাগিং থাকে। তারপরে কি হয়, অনেকের স্ক্যাল্পে অ্যাটাক হয়। স্ক্যাল্পে আপনার কি হয়, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, সেখান থেকে একটা অটোইমিউন অ্যাটাক শুরু হয়। ফলে পেশেন্টের হেয়ার ফলিকল গুলো সব ড্যামেজ হয়ে যাবে। ফলে পেশেন্টের কি হবে, একটা স্ক্যারিং অ্যালোপেশিয়া হতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা হলো যে পেশেন্টের ডিফিউজলি তার স্ক্যাল্প ইনভলভমেন্টের কারণে নন স্ক্যারিং অ্যালোপেশিয়া হয়। তাহলে পেশেন্টের এখানে এই যে অ্যালোপেশিয়া হচ্ছে, তার কারণ কি, যে পেশেন্টের হেয়ার ফলিকলের আশেপাশে ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয়ে সেখানে অটোইমিউন অ্যাটাক হয়ে হেয়ার ফলিকল ড্যামেজ হয়ে যাচ্ছে, ফলে অ্যালোপেশিয়া। এবং এটা যদি উইথ ফাইব্রোসিস হয় তাহলে স্কারিং অ্যালোপেশিয়া, এটা যদি উইদাউট ফাইব্রোসিস হয় তাহলে নন স্কারিং অ্যালোপেশিয়া, দুটোই হতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে এসএলই এর একটা কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস হলো আর্থ্রাইটিস। সহজ হিসাব, এতক্ষণ যেভাবে বললাম, যে যদি জয়েন্ট টিস্যুতে অর্থাৎ জয়েন্ট সাইনোভিয়ামে যদি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, তাহলে সাইনোভিয়ামে একটা কি শুরু হবে, ইনফ্লামেশন শুরু হবে। ফলে কি হবে, টেনোসাইনোভাইটিস। অর্থাৎ সাইনোভিয়ামে ইনফ্লামেশন হলে একটা জয়েন্টের আশেপাশে কি থাকে, দুইটা জিনিস বেশি থাকে। একটা হচ্ছে মাসেল ইনসারশন অর্থাৎ টেন্ডন, আর একটা হচ্ছে কি বোনস মানে অ্যাটাচমেন্ট অর্থাৎ লিগামেন্ট। তাহলে একটা জয়েন্টের সাইনোভিয়ামে ইনফ্লামেশন হলে সহজেই একটু পরে এই ইনফ্লামেশনটা কিসে ছড়িয়ে যাবে,
টেন্ডনে ছড়িয়ে যাবে, আরেকটা কিসে ছড়িয়ে যাবে, লিগামেন্টে ছড়িয়ে যাবে। আর ইনফ্লামেশন ছড়িয়ে পড়া মানে কি, সেখানে বিভিন্ন সেল ইনজুরি হতে শুরু করবে। তাইলে টেন্ডনেও যদি ইনফ্লামেশন হয়, সাইনোভিয়ামে যদি ইনফ্লামেশন হয়, এই দুটো ইনফ্লামেশনকে একসাথে আমরা বলি টেনোসাইনোভাইটিস। তাহলে এই ইনফ্লামেশনগুলোর কারণে টেন্ডন ইনজুরি হতে পারে, লিগামেন্ট ইনজুরি হতে পারে, ফলে পেশেন্টের কি হবে, জয়েন্ট ডিসলোকেশন হয়ে যেতে পারে। অর্থাৎ ওই যে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিসে যেরকম বলেছি যে এখানে টেন্ডন তারপরে লিগামেন্ট ইনজুরির কারণে হাতের আলনার ডেভিয়েশন হয়, ঠিক একই রকম আমরা বনি ডিফর্মিটি অ্যাসেলির ক্ষেত্রে পেতে পারি, যেটাকে আমরা কি বলি, জ্যাকাউটস আর্থ্রোপ্যাথি। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিসে আলনার ডেভিয়েশন বনি ডিফর্মিটির পাশাপাশি একটা ইম্পর্টেন্ট ফিচার্স ছিল কি, বনি ইরোশন, অর্থাৎ বোনসগুলো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, বনি ইরোশন, তাই না, মনে আছে? ওকে, বোনসগুলো একদম খেয়ে গিয়েছিল। কিন্তু এখানে অ্যাসিডিতে আপনার ডিফর্মিটি হবে, যেটাকে আমরা জ্যাকাউটস আর্থ্রোপ্যাথি বলি, তবে এখানে পেশেন্টের বনি ইরোশনটা প্রেজেন্ট পাবো না। একদম হুবহু রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতোই জ্যাকাউটস আর্থ্রোপ্যাথি। ডিফারেন্সটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিসে এখানে বনি ইরোশন ছিল পেরিআর্টিকুলার, কিন্তু অ্যাসেলিতে এখানে বনি ইরোশনটা থাকবে না। কিন্তু এখানে হুবহু দেখেন ওই যে টেন্ডন এবং লিগামেন্ট ইনস্টেবিলিটির জন্য, টেন্ডন লিগামেন্ট ইনজুরির কারণে দেখেন এই যে আলনার ডেভিয়েশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, জয়েন্ট ইনস্টেবিলিটি, এবং এই যে হাতের আঙ্গুলগুলো, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমরা কি করে দেখতে হবে, এক্সরে করে বনি ইরোশন না পেলে জ্যাকাউটস আর্থ্রোপ্যাথি, বনি ইরোশন পেলে এবং রিউমেটয়েড আর্থ্রাইটিসের আদার্স ফিচার্স পেলে সেটাকে আমরা আরএ বলবো। সো এই হলো আমাদের ব্যাপারটা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে এসএলইতে পেশেন্টের যে জয়েন্ট পেইন থাকবে, এটা আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো খুব সিভিয়ার থাকবে না। অর্থাৎ এখানে যে আর্লি মর্নিং স্টিফনেস, এগুলো রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো সিভিয়ার হবে না। কেন? কারণ এখানে অ্যাপারেন্ট সাইনোভাইটিস উইথ জয়েন্ট সোয়েলিং, এটা আনইউজুয়াল। এখানে একটা জয়েন্ট ইনফ্লামেশন হয়, কিন্তু সেটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের তুলনায় ভেরি লো গ্রেড। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে জ্যাকাউটস আর্থ্রোপ্যাথি কেন পাচ্ছি? অ্যাজ এ রেজাল্ট অফ টেন্ডন অ্যান্ড লিগামেন্ট ড্যামেজ অর ইনজুরি ডিউ টু ইনফ্লামেশন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন যে এরপর আমরা দেখব যে কিডনির মধ্যে বেসিক্যালি একটাই আমাদের জানতে হবে, সেটা হলো যে কিডনির গ্লোমেরুলাসে যখন ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে, তখনই আলটিমেটলি কি হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, অ্যানাফাইলোটক্সিন, কেমোট্যাক্সিস ইনডিউস নিউট্রোফিল ইনফিলট্রেশন, দেন আলটিমেটলি গ্লোমেরুলার ইনজুরি শুরু হবে। সহজ ভাষা কি দেখা দিচ্ছে? গ্লোমেরুলো নেফ্রাইটিস। তাহলে এখানে গ্লোমেরুলো নেফ্রাইটিসের কারণে পেশেন্টের কি হতে পারে? অ্যাকিউট কিডনি ইনজুরি। গ্লোমেরুলোনেফ্রাইটিস কিভাবে অ্যাকিউট কিডনি ইনজুরি করে, এটা আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস লেকচারে ইন ডিটেইলস বলেছি। ওকে, তাহলে এই যে অ্যাসেলিতে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে, এই গ্লোমেরুলোনেফ্রাইটিসকে আমরা আলাদা একটা নাম দিয়েছি, তার নাম হলো লুপাস নেফ্রাইটিস। তাহলে লুপাস নেফ্রাইটিস হওয়ার মেইন কারণ কি? মেইন কারণ হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। কোথায় ডিপোজিশন হচ্ছে? গ্লোমেরুলাসে ডিপোজিশন হচ্ছে। এখন যখনই পেশেন্টের গ্লোমেরুলার ইনজুরি শুরু হবে, তাহলে গ্লোমেরুলার ইনজুরি শুরু হলে গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো রাপচার হয়ে যাচ্ছে, টিয়ার্ড হয়ে যাচ্ছে, ফলে গ্লোমেরুলার ক্যাপিলারির ভিতরে থাকা আরবিসি গুলো সব কোথায় চলে আসবে? টিউবিউলার লুমেনে চলে আসবে। তখন ওরা পিসিটি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিসিটি, তারপরে রেনাল পেলভিস, এরা হয়ে আলটিমেটলি তারা আমাদের ইউরিনের সাথে পাস করবে। ফলে পেশেন্টের কি দেখা দিবে? হেমাচিউরিয়া। একইভাবে যেহেতু গ্লোমেরুলার ক্যাপিলারি ইনজুর হয়ে গেছে, ছাঁকনি তছনছ হয়ে গেছে, ছিদ্র হয়ে, ফলে এখানে এদিক দিয়ে কি হবে? সব প্রোটিনগুলো ফিল্টার্ড হয়ে যাবে, ফলে পেশেন্টের প্রোটিন ইউরিয়াও পাবো। তাহলে আমরা পেশেন্টের কি পাচ্ছি? হেমাচিউরিয়া, প্রোটিন ইউরিয়া পাচ্ছি। এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস খুব অ্যাগ্রেসিভ ভাবে হলে পেশেন্টের কি ডেভেলপ করতে পারে? রেনাল একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি বা রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। এবং এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিসে পেশেন্টের বিপি, এটা কি হাই হয় নাকি লো হয়? হাই হয়। গ্লোমেরুলোনেফ্রাইটিসে হাইপারটেনশন দেখা দেয়। কিভাবে দেখা দেয়? গ্লোমেরুলোনেফ্রাইটিস লেকচারে বলেছি। ব্লাড প্রেশার, এই কারণে আমরা এখানে কি করতে হয়? ব্লাড প্রেশার মনিটরিং এ রাখতে হয়। তাহলে সহজ ভাষায় আমরা কিডনিতে পেশেন্টের গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফিচার্স সার্চ করব, অর্থাৎ ক্লিনিক্যালি হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, হ্যাঁ, তারপরে পেশেন্টের আমরা যখন ইউরিনারি করব, সেখানে আমরা তার মাইক্রোস্কোপিক হেমাচিউরিয়া দেখতে পাবো, হ্যাঁ, তারপর প্রোটিন ইউরিয়া দেখতে পাবো। ওকে, অথবা আমরা ইউরিন ফর এসিআর করব, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, সেখানেও আমরা প্রোটিন ইউরিয়া দেখতে পাবো। ওকে, তারপরে পেশেন্টের যেহেতু গ্লোমেরুলোনেফ্রাইটিস, পেশেন্টের ইউরিন আউটপুট কমে যেতে পারে, পেশেন্টের কি দেখা দিতে পারে? পিটিং এডিমা দেখা দিতে পারে, পেরিঅরবিটাল এডিমা দেখা দিতে পারে। একদম টিপিক্যাল যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্লাসিক্যাল যে ফিচার্স গুলো 4-5টা, ওগুলো আমরা এখানে পাবো। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ব্যাপারটা। এরপরেও যারা আরেকটু ডিটেলস জানতে আগ্রহী,
তাদের জন্য আমি এই যে দেখেন আমাদের লুপাস নেফ্রাইটিসের প্যাথোফিজিওলজি উইথ ডায়াগ্রাম এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি, এবং এই পেজটা আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ইন ডিটেলস আমার গ্লোমেরুলোনেফ্রাইটিস লেকচারটাতে বলেছি। সো এখানে আবার রিপিট করে অহেতুক সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে শুধু এতটুকু জানেন যে এই যে লুপাস নেফ্রাইটিস এটা এক ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং কেন হচ্ছে, এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। কোথায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, যেমন এখানে সাব এপিথেলিয়াল স্পেস, সাব এন্ডোথেলিয়াল স্পেস অফ গ্লোমেরুলাস, এই জায়গায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হতে পারে। এবং এখানে আমরা যদি গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্লাসিফিকেশন করি তাহলে লুপাস নেফ্রাইটিস এটা 3 ধরনের হতে পারে। যেমন এটা টাইপ 3 এমপিজিএন মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, টাইপ 2 আরপিজিএন অর্থাৎ র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে যেখানে আমরা নেফ্রোটিক সিনড্রোমের ফিচার্স পাবো পেশেন্টের, অর্থাৎ নেফ্রোটিক রেঞ্জ অফ প্রোটিনিউরিয়া পেতে পারে। তাইলে সহজ ভাষায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে কোথায় কোথায়, সাব এপিথেলিয়াল স্পেস, সাব এন্ডোথেলিয়াল স্পেসে, এবং এখানে একটা প্রলিফারেটিভ নেফ্রাইটিস হয়। প্রলিফারেটিভ যখনই এরকম ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয় তখনই এখানে কি হয়, এন্ডোথেলিয়াল সেল এবং মেসেঞ্জিয়াল সেলসের প্রলিফারেশন হবে। এই কারণে এটাকে কি বলে, প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো এই কথাটা দেখেন ডেভিডসনে এই জায়গাটাতে লেখা আছে, প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, তাহলে লুপাস নেফ্রাইটিস is a proliferative glomerulonephritis which is occurred due to immune complex deposition induced glomerular capillary injury. আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লুপাস নেফ্রাইটিস শেষ করলাম। ঠিক একইভাবে দেখেন যদি এই ইমিউন কমপ্লেক্সটা এই যে আমাদের সেলফ ইন্ট্রা সেলুলার অ্যান্টিজেন এবং অটো অ্যান্টিবডি মেডিয়েটেড যে ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই ইমিউন কমপ্লেক্সটা যদি আমাদের পেরিকার্ডিয়ামে ডিপোজিট হয় তাহলে সেখানে ইনফ্লামেশন শুরু হবে, ফলে পেরিকার্ডাইটিস হবে। যদি মায়োকার্ডিয়ামে ডিপোজিট হয় ইমিউন কমপ্লেক্স তাহলে সেখানে ইনফ্লামেশন হবে, ফলে মায়োকার্ডাইটিস হবে। মায়োকার্ডাইটিস থেকে পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে। তারপরে দেখেন ওই যে বলেছি যে এসএলই পেশেন্টদের অনেকের ক্ষেত্রে কনকমিটেন্টলি কি থাকে, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এবং সেখানে পেশেন্টের কি হয়, একটা স্টেরাইল ফাইব্রিন কন্টেনিং ভেজিটেশন অর্থাৎ থ্রম্বাই তৈরি হতে পারে। এই থ্রম্বাইটা এসে হার্টের এন্ডোকার্ডিয়ামে ডিপোজিট করবে এবং সেখানে ইনফ্লামেশন শুরু হবে, অর্থাৎ এন্ডোকার্ডাইটিস হবে। আর এই এন্ডোকার্ডাইটিসটা হচ্ছে কিসের প্রেজেন্সে, একটা স্টেরাইল ফাইব্রিন কন্টেনিং ভেজিটেশনসের প্রেজেন্সে, এবং এটাকে আমরা স্পেশাল একটা নাম দেই, সেটার নাম হলো লিবম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস। ঠিক আছে, তারপরে দেখেন একইভাবে এই ইমিউন কমপ্লেক্স যদি করোনারি আর্টারির টিউনিকা ইন্টিমা এন্ডোথেলিয়াল সেলের উপরে ডিপোজিট হয় তাহলে সেখানে করোনারি আর্টারির ভেতরে কি শুরু হবে, ভ্যাসোকনস্ট্রিকশন, থ্রম্বাই তৈরি হবে, করোনারি আর্টারি ব্লকেজ হবে। সহজ ভাষায় পেশেন্টের কি কি দেখা দিবে, অ্যাথেরোস্ক্লেরোসিস, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই হয়ে যেতে পারে, কারণ করোনারি আর্টারি ব্লক হয়ে যাচ্ছে। হাতের আঙ্গুল ব্লক হয়ে গেলে ডিজিটাল ইনফার্কশন হতো, ড্রাই গ্যাংগ্রিন হতো। করোনারি আর্টারি ব্লক হলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে, একই কথা। আর যদি সেরেব্রাল আর্টারি ব্লক হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাহলে ইসকেমিক স্ট্রোক হবে। তাহলে শুধু স্ট্রোক না লিখে আপনারা লেখেন ইসকেমিক স্ট্রোক হবে। ঠিক আছে, ওকে। তারপরে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকা মানে বডির যে কোনো জায়গায় এরকম থ্রম্বোএম্বোলিজম ইনডিউসড ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন বাউল এনজাইনা হতে পারে, ডিজিটাল নেইল ফোল্ড ইনফার্কশন হতে পারে, স্প্লিনিক ইনফার্কশন হতে পারে, তাই না? যে কোনো জায়গায় ইনফার্কশন হতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা পালমোনারি কমপ্লিকেশনস বা পালমোনারি ম্যানিফেস্টেশনসটা দেখি। তাহলে ঠিক একইভাবে যদি ইমিউন কমপ্লেক্সটা আমাদের কোনো অ্যালভিউলিতে ডিপোজিট হয়, পালমোনারি ইন্টারস্টিশিয়ামে ডিপোজিট হয়, পালমোনারি ব্লাড ভেসেলসের টিউনিকা ইন্টিমাতে যদি ডিপোজিট হয় তাহলে এখানেও মেমব্রেন একটা কমপ্লেক্স হবে, নিউট্রোফিল ক্যামোট্যাক্সিস হবে, অর্থাৎ এখানে ঠিক একইভাবে সেল ইনজুরি শুরু হবে, ইনফ্লামেশন শুরু হবে। তাহলে কি হবে, যদি এই যে পালমোনারি প্যারেনকাইমা অর্থাৎ লাং প্যারেনকাইমাতে যদি ইনফ্লামেশন হয়, অ্যালভিউলাসের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তাহলে নিউমোনাইটিস হবে। ঠিক আছে, তারপরে যদি আমাদের প্লুরাতে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় প্লুরাতে, তাহলে প্লুরাইটিস হবে, সেখান থেকে এক্সিউডেটিভ প্লুরাল ইফিউশন হবে। ঠিক আছে, তাহলে প্লুরাইটিস হলে পেশেন্টের প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে এবং এটার একটা কনসিকুয়েন্স হিসেবে পেশেন্টের এক্সিউডেটিভ প্লুরাল ইফিউশন ডেভেলপ করবে। এবং এই প্লুরাল ইফিউশনটা ইউনিল্যাটারাল হবে না বাইল্যাটারাল? বাইল্যাটারাল, কারণ এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন সিমেট্রিক্যালি বোথ লাং ফিল্ডে হবে, বোথ প্লুরাতে হবে। ঠিক আছে, সো এখানে আমরা আপনার প্লুরাইটিস বলেন, নিউমোনাইটিস বলেন, এগুলো আমরা বাইল্যাটারালি পাবো। ঠিক আছে, তারপরে এরকম একটা ক্রনিক ইনফ্লামেশন এটা যদি লং টাইম চলতে থাকে তখন ম্যাক্রোফেজ অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভেটেড হবে, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করবে, টিজিএফ বিটা যেটাকে বলি, এবং এই টিজিএফ বিটার কারণে আমাদের পালমোনারি ইন্টারস্টিশিয়ামে থাকা লাংয়ের যে ফাইব্রোব্লাস্ট আছে তারা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ফলে সেখানে কোলাজেন ডিপোজিশন শুরু হবে এবং আলটিমেটলি দেয়ার উইল বি হ্যাপেন পালমোনারি ফাইব্রোসিস। ঠিক আছে, পেশেন্টের রেস্ট্রিকটিভ লাং ডিজিজ ডেভেলপ করতে পারে।
ক্লিয়ার? এছাড়াও আমি আপনাদেরকে বারবার বলছি যে এখানে এসএলইতে পেশেন্টের কনকমিটেন্টলি আমরা যদি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পাই, অর্থাৎ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি পেশেন্টের থাকে, তাহলে এটার কারণে কি হবে, পালমোনারি আর্টারিওল, পালমোনারি ভেনিউস, এখানে বিভিন্ন থ্রম্বাই তৈরি হতে পারে, অর্থাৎ পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করবে। কি ডেভেলপ করবে? পালমোনারি এম্বোলিজম বা পিই বলি। সো পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করলে পেশেন্টের কি হবে বলেন তো? হার্টের কোন সাইড এফেক্টেড হবে? রাইট হার্ট, কারণ রাইট হার্ট থেকে লাংসে ব্লাড আসে, ফলে পেশেন্টের রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে ক্রনিক পালমোনারি থ্রম্বো এম্বোলিজম থেকে। আলহামদুলিল্লাহ। তারপরে আসেন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস অফ এসএলই। তাহলে এসএলইতে যে সকল নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস পাবো তাদেরকে আমরা কি বলি? নিউরো সাইকিয়াট্রিক এসএলই। ওকে, একদম সিম্পল হিসাব। দেখেন, একটা বেসিক বিষয় এখানে মনে রাখতে হবে যে যেহেতু ব্রেইনের মধ্যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে, ফলে এখানে সহজে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হতে পারে না, তাই না? কারণ এখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। ইমিউন কমপ্লেক্সটা আমাদের ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে আমাদের যে এক্সট্রাভাস্কুলার স্পেস ব্রেইন প্যারেনকাইমাতে সহজে ঢুকতে পারে না। ফলে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস গুলো হওয়ার মেইন কারণ হলো যে এখানে অটো অ্যান্টিবডিগুলো কি করে, আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তারা ব্রেইন প্যারেনকাইমাতে যায় এবং সেখানে তারা অটো ইমিউন অ্যাটাক করে। অর্থাৎ এখানে ইমিউন কমপ্লেক্স না, এখানে অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাছে গিয়ে অ্যাটাক করে। অর্থাৎ এখানে কি হচ্ছে? এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। ওকে, আচ্ছা। আর ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড যে ইনফ্লামেশনগুলো এতক্ষণ বলছিলাম লাংসে, হার্টে, তাই না, ব্লাড ভেসেলসে, এরা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। ওকে, এই সিম্পল বিষয়টা মনে রাখতে হবে। এই যে অটো অ্যান্টিবডিগুলো, এগুলো আমাদের ব্রেইনের কোন কোন টেরিটরিতে বেশি অ্যাটাক করে? এরা ব্রেইনের কয়েকটা স্পেসিফিক জায়গায় এদের একটা প্রেডিলেকশন আছে, ওখানে অ্যাটাক করে। যেমন হিপোক্যাম্পাস, তারপরে আমাদের যে ভিজুয়াল কর্টেক্স, তারপরে ফ্রন্টাল কর্টেক্সকে অ্যাটাক করতে পারে। এই জায়গাগুলোতে তারা অ্যাটাক করে। ফলে যেখানে ব্রেইনের যেখানে অটোইমিউন অ্যাটাক হবে সেখানে ইনফ্লামেশন হবে, এবং ইনফ্লামেশন হলে পেশেন্টের ওই লোবের যে ফাংশন সেটা আমরা কম পাবো। যেমন যদি ভিজুয়াল কর্টেক্সে পেশেন্টের, অর্থাৎ যে অক্সিপিটাল কর্টেক্স, এখানে যদি অটোইমিউন অ্যাটাক হয় তাহলে পেশেন্টের ভিজুয়াল হ্যালুসিনেশন হবে। ফ্রন্টাল কর্টেক্সে যদি অটোইমিউন অ্যাটাক হয় তাহলে পেশেন্টের কি হবে? হায়ার সাইকিক ফাংশন, প্ল্যানিং, রিজনিং, এগুলো পেশেন্টের কোগনিটিভ ইম্পেয়ারমেন্ট দেখা দিবে। ঠিক একইভাবে হিপোক্যাম্পাসে যদি অ্যাটাক হয় পেশেন্টের মেমোরি ইম্পেয়ারমেন্ট দেখা দিবে। ঠিক আছে? তারপরে কর্পাস ক্যালোসামে যদি অ্যাটাক হয় তাহলে পেশেন্টের এই যে রাইট অ্যান্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে একটা কোঅর্ডিনেশন সেটা হ্যাম্পার হবে। ঠিক একইভাবে এরকম অটো অ্যান্টিবডি যদি স্পাইনাল কর্ডে অ্যাটাক করে তাহলে স্পাইনাল কর্ডে ইনফ্লামেশন হবে, আর স্পাইনাল কর্ডের যে ইনফ্লামেশন সেটাকে আমরা কি বলি? মায়ালাইটিস, তাই না? আচ্ছা, এই কারণে এখানে কি হতে পারে? ট্রান্সভার্স মায়ালাইটিস হতে পারে। তাহলে ব্রেইনে অ্যাটাক করতে পারে, স্পাইনাল কর্ডে অ্যাটাক করতে পারে। স্পাইনাল কর্ডেরটাকে কি বলছি? ট্রান্সভার্স মায়ালাইটিস। তাহলে ট্রান্সভার্স মায়ালাইটিস হলে আমরা কি পাবো? ওই যে স্পাইনাল কর্ড লিশনের যে ফিচার্সগুলো, অ্যাট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরন, বিলো দ্য লেভেলে আপার মোটর নিউরন সাইন, তাই না, এগুলো আমরা পেতে পারি। পেশেন্টের হাত পায়ে উইকনেস ডেভেলপ করতে পারে, রিফ্লেক্স ডিমিনিস্ট অথবা এক্সাজারেটেড হতে পারে। ওই হিসেবে আমরা বলবো নিউরোলজিতে আপনাদেরকে যেভাবে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটা ভাবেও এই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা হলো যে অটো অ্যান্টিবডি সরাসরি আমাদের ব্রেইন প্যারেনকেমা বা স্পাইনাল কর্ডকে অ্যাটাক করছে না। তারা কি করবে? তারা ব্রেইনের অথবা স্পাইনাল কর্ডকে যেই টেরিটরিতে ব্লাড সাপ্লাই দিচ্ছে ওই ব্লাড ভেসেলসের মধ্যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে। তাহলে ব্লাড ভেসেলসের মধ্যে যখন ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে তখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ওই ব্লাড ভেসেলসের ভিতরে থ্রম্বোসিস হয়ে ব্লাড ভেসেলসটা অক্লুশন হয়ে যাবে। ফলে কি হবে? একটা ইসকেমিক ইনজুরি দেখা দিবে। ধরেন ফ্রন্টাল লোবে ইসকেমিক ইনজুরি হচ্ছে, তাহলে সেখানে পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পাবো। স্পাইনাল কোডে পেশেন্টের ইসকেমিক ইনজুরি হচ্ছে, ইসকেমিক ইনজুরি অলসো লিডস টু ইনফ্লামেশন। তাহলে একটা হচ্ছে ডিরেক্ট ব্রেইন প্যারেনকাইমা নিউরন নার্ভাস টিস্যুকে অ্যাটাক করা, আরেকটা হচ্ছে ব্রেইন বা স্পাইনাল কোডের যেই একটা টেরিটরি সেই টেরিটরির কোন একটা ব্লাড ভেসেলসে অ্যাটাক করে সেখানে ইসকেমিক নেক্রোসিস করে, ইসকেমিক সেল ইনজুরি ঘটানো। এইভাবেও ইনফ্লামেশন হতে পারে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সো এই হলো আসলে আমাদের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস এর ব্যাপারগুলো। তারপর আসেন যে হেমাটোলজিক্যাল, এটা একদম সহজ হিসাব। দেখেন হেমাটোলজিক্যাল যে ম্যানিফেস্টেশনসটা পাবো আমরা, এটাকে আমি আলহামদুলিল্লাহ একটা ডায়াগ্রামের মধ্যে আপনাদেরকে পড়িয়ে দিব। এই যে দেখেন ডায়াগ্রামটা, যে এখানে আমাদের তিন ধরনের ব্লাড কর্পাসেলস, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই তিনজনই অটোইমিউন অ্যাটাকের সম্মুখীন হবে। ওকে, আচ্ছা। তার মানে বিষয়টা হলো, ধরেন এটা হলো একটা আরবিসি, এটা হলো একটা ডাব্লিউবিসি, এটা হলো একটা প্লেটলেট। ওকে, আচ্ছা। এখন এদের অ্যাগেনস্টে যে অটো অ্যান্টিবডিটা তৈরি হলো অ্যাসিলি পেশেন্টের, এটা হলো অটো অ্যান্টিবডি।
তাই না? এটাও অটো অ্যান্টিবডি। এখন এটা গিয়ে এখানে এই যে আরবিসির সেল সারফেসে কি অ্যাটাচড হবে। তাহলে ডায়াগ্রামটা কেমন দেখাবে? এই যে এরকম এটা যখনই অটো অ্যান্টিবডিটা আরবিসির সাথে অ্যাটাচড হবে তখনই সাথে সাথে এখানে কি অ্যাক্টিভেশন হবে? এক্স্যাক্টলি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলেই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, হয়ে আরবিসিটার কি হয়ে যাবে? হিমোলাইসিস। তাহলে অ্যাসিডিতে যে অ্যানিমিয়াটা হয় সেটা কোন ধরনের অ্যানিমিয়া? হিমোলাইটিক অ্যানিমিয়া। এবং এই যে এখানে অ্যান্টিবডিটা আরবিসির সাথে অ্যাটাচ হচ্ছে, এটা হচ্ছে 37°C বা তার উপরে হয়। ফলে এটাকে আমরা কি বলি? ওয়ার্ম অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইটিক অ্যানিমিয়া। আমি আপনাদেরকে হিমোলাইটিক অ্যানিমিয়া লেকচারে এটা ডিটেলস পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। ঠিক একইভাবে যদি অটো অ্যান্টিবডি ডাব্লিউবিসিকে অ্যাটাক করে, বিশেষ করে দুটো ডাব্লিউবিসিকে অ্যাটাক করে, একটা হলো নিউট্রোফিল, একটা হলো লিম্ফোসাইট, ফলে পেশেন্টের নিউট্রোপেনিয়া হবে, লিম্ফোপেনিয়া হবে। আর নিউট্রোপেনিয়া এবং লিম্ফোপেনিয়াকে একসাথে আমরা কি বলি? লিউকোপেনিয়া। তাহলে একদিকে হেমোলাইটিক অ্যানিমিয়া, আরেকদিকে লিউকোপেনিয়া, আরেকদিকে প্লেটলেটকে যদি অ্যাটাক করে তাহলে কি হবে? থ্রম্বোসাইটোপেনিয়া। এটা একটা। আরেকটা হলো যে ওরা ব্লাড কর্পাসেস গুলোকে ব্লাড ভেসেলস এর মধ্যে ড্যামেজ করবে না। ধরেন এটা হলো আরবিসি, এটা হলো ডাব্লিউবিসি, এটা হলো প্লেটলেট। তাহলে ওরা কি করবে? ধরেন এটা হলো ইমিউনোগ্লোবুলিন জি, হ্যাঁ, এই যে এইভাবে ব্লাড ভেসেলসের চারপাশে, ব্লাড কর্পাসেসের চারপাশে কে অ্যাটাচড হয়ে আছে? ইমিউনোগ্লোবুলিন জি। এখন ইমিউনোগ্লোবুলিন জি এটা কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন রিলেটিভলি একটু অল্প করে ইমিউনোগ্লোবুলিন এম এর চাইতে। ইমিউনোগ্লোবুলিন এম যদি হতো তাহলে সাথে সাথে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হয়ে সেটা ব্লাড ভেসেলসের মধ্যে মানে সার্কুলেটিং অবস্থাতে ড্যামেজ হয়ে যাবে। আর ইমিউনোগ্লোবুলিন জি যেটা করে সে অপসনাইজেশন করে, সেইভাবে অ্যাটাচড হলো। এখন এই যে এখন আরবিসি সবগুলো, ডাব্লিউবিসি সবগুলো, প্লেটলেট ওরা কি হয়ে গেল? ওরা একটা অ্যান্টিবডি দিয়ে ট্যাগড হয়ে গেল, অপসনাইজড হয়ে গেল। ফলে এই যে ট্যাগড ব্লাড কর্পাসেস গুলো যখন স্প্লিনে যাবে, স্প্লিনে কে বসে আছে? ম্যাক্রোফেজ দেখবে কিরে এই আরবিসি ডাব্লিউসি প্লেটলেট গুলো ওদেরকে আমি খুব সহজেই চিনতে পারছি। ব্যাপার কি? কারণ ম্যাক্রোফেজের সেল সারফেসে এই যে ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য একটা রিসেপ্টর আছে, এটাকে আমরা কি বলি? এফসি রিসেপ্টর। ফলে ম্যাক্রোফেজ তখন অন্য যেই ব্লাড কর্পাসেস গুলোর সেল সারফেসে অ্যান্টিবডি অ্যাটাচ নাই তাদেরকে স্প্লিনিক ম্যাক্রোফেজ অ্যাটাক করবে না। কিন্তু যেই ব্লাড কর্পাসেস গুলোর সেল সারফেসে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি অ্যাটাচ আছে তাদেরকে স্প্লিনিক ম্যাক্রোফেজ ধরে ওদেরকে ফ্যাগোসাইটোসিস করে মেরে ফেলবে। তাহলে এটা স্প্লিনে এখানে কি হবে? ব্লাড কর্পাসেস ব্রেক ডাউন হয়ে যাচ্ছে স্প্লিনে। এই মেকানিজমও কি হতে পারে পেশেন্টের? হেমোলাইটিক। তাহলে স্প্লিনে যদি হেমোলাইসিস হয় এটাকে আমরা কি বলি? এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। আর ব্লাড ভেসেলস হলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে এসএলইতে দুই ধরনের হিমোলাইসিসই হতে পারে। তারপরে স্প্লিনে ডাব্লিউবিসি ডিস্ট্রয় হয়ে যাবে, প্লেটলেট ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে স্প্লিন এভাবে ডিস্ট্রয় করতে করতে এই পেশেন্টের কি দেখা দিতে পারে? স্প্লিনোমেগালি। ঠিক আছে, ওকে, এই হলো মেইন ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম যে এসএলইতে আমরা কি কি পাচ্ছি? হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া, তারপরে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়ার মধ্যে কোনটা বললাম? প্রিডমিনেন্টলি নিউট্রোপেনিয়া এবং লিম্ফোপেনিয়া। এই যে নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, আর একটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। শেষ বলে দিলাম আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে এখন আসেন আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন। দেখেন এটা এসএলইর খুব একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হলো ওরাল আলসার। স্পেশালি ওরাল আলসারটা কোথায় আমরা পাই? হার্ট প্যালেটে। সো এটা হলো যে এখানে ওরাল মিউকোসা যদি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় তাহলে একইভাবে এখানে কি হবে? একটা ইনফ্লামেশন হবে এবং ইমিউন অ্যাটাক হবে। ফলে কি হবে? ওরাল মিউকোসাল ইনজুরি হয়ে একটা আলসার হবে। অথবা ওরাল মিউকোসাকে সাপ্লাইং ব্লাড ভেসেলস এর মধ্যে যদি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় ভাস্কুলাইটিস হবে, সেখান থেকেও একটা কি হবে? ইনফ্লামেশন ইনডিউস সেল ইনজুরি হয়ে আলসার হতে পারে। তাহলে এটা হচ্ছে মাউথ আলসারের মেকানিজম। হয়তো ডিরেক্ট অটো অ্যান্টিবডি অ্যাটাক করছে, মিউকোসাল সেল ইনজুরি হচ্ছে, অথবা ভাস্কুলাইটিসের মাধ্যমে হচ্ছে, যেটাই হোক মাউথ আলসার পাবো। ঠিক আছে, ওকে। আর কি?
জিআইটি রিলেটেড আর কি পেতে পারি, দেখেন পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়ামে যদি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় তাহলে সেখানে ইনফ্লামেশন হবে, ফলে পেশেন্টের পেরিটোনাইটিস হবে, এবং পেরিটোনাইটিস থেকে পেশেন্টের কি হবে, এক্সিউডেটিভ অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। আর এক্সিউডেটিভ অ্যাসাইটিসকে আমরা কি বলি, লো স্যাগ অ্যাসাইটিস। এক্স্যাক্টলি, এই কারণে দেখেন আমি আপনাদেরকে যখন অ্যাসাইটিস পড়িয়েছিলাম সেখানে লো স্যাগ অ্যাসাইটিসের একটা কজ ছিল এই অ্যাসিডি। আলহামদুলিল্লাহ, দেখেন কিসের সাথে কিসের কানেকশন। ঠিক একইভাবে আমাদের জিআইটি কে সাপ্লাই দেয় তিনটা ব্লাড সাপ্লাই। নাম্বার 1 সিলিয়াক ট্রাঙ্ক, নাম্বার 2 সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, নাম্বার 3 ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে এই যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, এদের যে সকল সাব ব্রাঞ্চেস গুলো আছে, এরকম কোন একটা ব্লাড ভেসেলস যদি কি হয়, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইনডিউসড ভাস্কুলাইটিস হয়, তাহলে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ব্লাড ভেসেলসের মধ্যে থ্রম্বোসিস হবে, অর্থাৎ ব্লাড ভেসেলসটা কি হয়ে যাচ্ছে, সহজ ভাষায় অক্লুডেড হয়ে যাচ্ছে বা অক্লুশন দেখা দিচ্ছে। তাহলে দেখা দিলে কি হবে, এই ব্লাড ভেসেলসটা যেই জিআইটি এর যেই পোর্শনকে সাপ্লাই দিত সেখানে কি হবে, ইসকেমিক সেল ইনজুরি শুরু হবে, ফলে পেশেন্টের কি দেখা দিবে, বাওয়েল এনজাইনা, পেটে ব্যথা শুরু হবে, এবং এটা যদি সাস্টেইন করে, পারসিস্ট করে, তাহলে পেশেন্টের ওটা নেক্রোসিস হয়ে যাবে, যেটাকে আমরা কি বলি, বাওয়েল ইনফার্কশন। হ্যাঁ, তারপরে যখন এটা নেক্রোসিস হয়ে যাবে, এটার তো আর মেকানিক্যাল স্ট্রেংথ থাকবে না, তখন এটা ফুটো হয়ে যাবে, ফলে কি দেখা দিতে পারে, বাওয়েল পারফোরেশন। তাহলে দেখেন এসএলই পেশেন্ট আপনার কাছে ইন্টেস্টিনাল পারফোরেশন নিয়ে আসতে পারে কিনা, পারে। হ্যাঁ, এবং আপনি এই পেশেন্ট যখন পেট ব্যথা বললো, আপনি যখন তাকে প্লেন এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার উইথ বোথ ডোম অফ দি ডায়াফ্রাম করলেন, দেখলেন যে বোথ ডোম অফ দি ডায়াফ্রামের নিচে ক্রিসেন্টে গ্যাস শেড, অর্থাৎ পেশেন্টের হলো ভিসকাস অর্গান পারফোরেশন হয়ে গেল। তাহলে অ্যাসিলির সাথে জিআইটি এর কিসের সম্পর্ক আছে, একটা হলো বাওয়েল এনজাইনা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে মেসেন্টারিক ইসকেমিয়ার কারণে হচ্ছে, সেখান থেকে পারফোরেশন হতে পারে পেশেন্টের, পেরিটোনাইটিস এবং উইথ অ্যাসাইটিস হতে পারে। আর ওরালি আমরা পেশেন্টের আলসার, স্পেশালি এট হার্ট প্যালেট পেতে পারি। তাহলে এগুলো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিলেটেড। পরীক্ষার হলে জাস্ট কিওয়ার্ড লিখবেন, মাউথ আলসার, পেরিটোনাইটিস উইথ এক্সুডেটিভ অ্যাসাইটিস অথবা লোস্যাক অ্যাসাইটিস, তারপরে কি লিখবেন, বাওয়েল ইনফার্কশন অ্যান্ড পারফোরেশন, শেষ, শুধু কিওয়ার্ড এতটুকু লিখলে মোর দেন এনাফ। এরপরে আসেন যে পেডিয়াট্রিক ডিজিজ, অর্থাৎ এই সেম কথা, এসএলইর ম্যানিফেস্টেশনস গুলো যদি পেডিয়াট্রিক এজ গ্রুপে দেখা দেয় সেটাকে আমরা পেডিয়াট্রিক ডিজিজ বলি, এবং দেখা যাচ্ছে পেডিয়াট্রিক এসএলইতে দুটো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আমরা বেশি পাই। নাম্বার 1 রেনাল, অর্থাৎ লুপাস নেফ্রাইটিস, নাম্বার 2 কিউটিনিয়াস, অর্থাৎ এই যে বাটারফ্লাই র্যাশ হওয়া, লিভিডো রেটিকুলারিস হওয়া, ঠিক আছে। তারপরে পেশেন্টের যে এই যে আমাদের নেইল ফোল্ড ক্যাপিলারোস্কোপিতে আমরা কি পাই, ডাইলেটেশন টর্সুয়াস এবং ক্যাপিলারি ড্রপ আউট, অর্থাৎ কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনস গুলো আমরা বেশি পাবো। তারপরে পেশেন্টের আর কি আছে, ডিসকয়েড র্যাশ, স্কারিং অ্যালোপেশিয়া, নন স্কারিং অ্যালোপেশিয়া, কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন গুলো এবং লুপাস নেফ্রাইটিস বেশি পাবো কাদের ক্ষেত্রে, পেডিয়াট্রিক এজ গ্রুপে। ক্লিয়ার, ওকে ফাইন। এবং মনে রাখবেন আপনি যে কোনো অটো ইমিউন ডিজিজে, এটা সহজ একটা সূত্র, যে কোনো অটো ইমিউন ডিজিজে, হোক সেটা আরএ, হোক সেটা এসএলই, হোক সেটা সিস্টেমিক স্ক্লেরোসিস, সবার ক্ষেত্রেই কি হতে পারে, ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে। আর এই ইমিউন কমপ্লেক্স যেখানে যেখানে ডিপোজিট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড ভেসেলস, এবং ব্লাড ভেসেলস ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হলে ব্লাড ভেসেলসে কি হবে, ইনফ্লামেশন। ব্লাড ভেসেলসের ইনফ্লামেশনকে আমরা কি বলি, ভাস্কুলাইটিস। আর ভাস্কুলাইটিস হলে কি ঘটনা হয়, দুইটা ঘটনা, ভ্যাসো কনস্ট্রিকশন হয়, তাহলে ব্লাড সাপ্লাই কমে যায়, তার উপর আবার কি হয়, ওই ইনফ্লেম ব্লাড ভেসেলসের লুমেনের ভিতরে থ্রম্বোসিস তৈরি হয়। কারণ এন্ডোথেলিয়াল ইনজুরি মানে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার, আর সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার মানে হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেশন, ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশন, ফলে সেখান থেকে কি হয়, একটা থ্রম্বোসিস তৈরি হয়। ক্লিয়ার, তাহলে ভাস্কুলারিটিস থাকা মানে পেশেন্টের একটা ইসকেমিক ইনজুরির ঝুঁকি থাকে। ওকে, এরপরে আসেন আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তারপরে আমরা দেখি এই যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এতক্ষণ আপনাদেরকে যা যা বললাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস গুলো, এটার ভিত্তিতে আমরা একটা এসএলই পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি। কিভাবে, আমরা এখানে একটা স্কোরিং করি, অর্থাৎ আমরা টোটাল 11টা ফিচার্স সার্চ করব পেশেন্টের মধ্যে, এবং যদি আমরা অ্যাটলিস্ট যে কোনো 4টা বা তার বেশি পাই, তাহলে আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে কি বলতে পারবো, এসএলই বলতে পারবো। ঠিক আছে, ওকে। এবং এই যে ফিচার্সগুলো এখন আমরা যেটা বলবো আপনাকে, এখানের মধ্যে কিছু ক্লিনিক্যাল ফিচার্স এবং কিছু হচ্ছে ল্যাব ফাইন্ডিংস। তার মানে আপনাকে ক্লিনিক্যালি পেশেন্টটাকে দেখতে হবে, আবার কিছু ইনভেস্টিগেশনস দিতে হবে। এই দুটোটা মিলিয়ে আমরা যদি টোটাল 4টা ফিচার্স পেয়ে যাই অথবা তার বেশি পাই, অ্যাটলিস্ট 4টা পেতেই হবে। তবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট হিসাব আছে, সেটা হলো দেখেন আপনি হয়তো
এট এ টাইম 4টা পাবেন না, একটার পর একটা আসতে পারে, ঠিক আছে? অথবা তার আগে কিছুদিন আগে এরকম ফিচার্স ছিল, এখন হয়তো ফিচার্সগুলো কিছুটা ডরমেন্ট হয়ে গেছে, এমনও হতে পারে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে কি কি ফিচার্স ক্লিনিক্যালি কি কি পেতে পারি? মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ওরাল আলসার স্পেশালি এট হার্ট প্যালেট, হ্যাঁ, তারপরে আর্থ্রাইটিস, সেরোসাইটিস, হ্যাঁ, তারপর আর কি পেতে পারে? লুপাস নেফ্রাইটিসের ফিচার্স, তারপরে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস আছে কিনা, তারপর ল্যাব ফাইন্ডিংস, এই যে এগুলো হলো ল্যাব ফাইন্ডিংস। তাহলে ল্যাব ফাইন্ডিংস এর মধ্যে আমরা কি পেতে পারি? ওই যে লুপাস নেফ্রাইটিসের ল্যাব ফাইন্ডিংস এর এভিডেন্স গুলো, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, তারপরে ব্লাড ইউরিয়া বেড়ে যাওয়া, তারপরে পেশেন্টের যে ইউরিনারি করব সেখানে আমরা মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া দেখতে পাওয়া, ইউরিন ফর এসিআর করলে সেখানে প্রোটিন ইউরিয়া দেখতে পাওয়া, কেমন এই জাতীয় ল্যাব ফাইন্ডিংস গুলো আমরা সার্চ করব পেশেন্টের, একে এর যে ফিচার্স গুলো পাওয়া। এরপর পেশেন্টের হেমাটোলজিক্যাল ফিচার্স কি কি পেতে পারি? পেশেন্টের ওই যে লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া, তারপরে যে পেশেন্টের লিম্ফোপেনিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়ার ফেভারে যে ফিচার্সগুলো, তাই না, হেপ্টোগ্লোবিন কমে যাওয়া, তারপরে পেশেন্টের ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ বেড়ে যাওয়া, পেশেন্টের সিরাম বিলিরুবিন বেড়ে যাওয়া, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাওয়া, কেমন, তারপরে পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট কাউন্টটা কম পাওয়া, তারপর ইমিউনোলজিক্যালি কি, এটা হচ্ছে সবচেয়ে কস্টলি যে টেস্টগুলো, অর্থাৎ আমরা বিভিন্ন অ্যান্টিবডি টাইটার চেক করবো। আমি বলেছি লেকচারের একদম শুরুর দিকে, প্রথমে আমরা যেটা করবো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, যেটাকে আমরা কি বলি? এনা, এবং এটাকে আমরা কি মেথডে করি? এনা হ্যাভ টু মেথডে করি, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এসএলই পেশেন্টদের আনা পজিটিভ পাই, এটা আমরা পজিটিভ পাবোই ইনশাল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে। রেয়ারলি কারো কারো ক্ষেত্রে আনা নেগেটিভ এসএলই হতে পারে, অর্থাৎ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা আপনি নেগেটিভ পাচ্ছেন, তখন আমরা কি করব? যদি আমরা আনা নেগেটিভ পাই কিন্তু পেশেন্টের আদার্স ফিচার্সগুলো আমাদের এসএলইর ফেভারে যাচ্ছে, আমরা বিশ্বাস করতে পারছি না আনাকে, তখন আমরা কি করব? আমরা আদার্স অটো অ্যান্টিবডি প্যানেলগুলো চেক করব। যেমন আমরা তখন ওই যে পেশেন্টের অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি এটা চেক করব, অ্যান্টি রো অ্যান্টিবডি, অ্যান্টি লা অ্যান্টিবডি, কেমন, এগুলো আমরা করব। তারপরে আরেকটা হাইলি স্পেসিফিক এসএলই এর জন্য অ্যান্টিবডি, সেটা হলো অ্যান্টি ডিএসডিএনএ, ঠিক আছে? এই যে অ্যান্টি ডিএসডিএনএ। লাস্ট অফ অল আমরা কি করি? আমরা এসএলই পেশেন্ট পেলে পেশেন্টের কনকমিটেন্টলি অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম আছে কিনা এটার জন্য আমরা অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডিগুলো চেক করে ফেলি, অর্থাৎ ওই যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, তারপরে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি, এগুলো আমরা চেক করে ফেলবো। তাহলে এই যে টোটাল আমরা 11টা হেডিং বললাম, এই 11টা হেডিং বা ফিচার্স থেকে পেশেন্টের অ্যাটলিস্ট 4টা বা এর বেশি যদি থাকে, আমরা পেশেন্টকে কি হিসেবে লেভেল করতে পারি? এসএলই হিসেবে লেভেল করতে পারি। এখন আসেন আরেকটা ছোট্ট ইম্পর্টেন্ট ল্যাব ফাইন্ডিংস বলি। আমরা আপনাদেরকে রিউমেটয়েড আর্থ্রাইটিস লেকচারও বলেছি যে বডিতে যখন কোনো একটা ইনফ্লামেশন চলে, তাহলে ওখানে একটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স হলো ইন্টারলিউকিন 6, তাই না? এবং এই ইন্টারলিউকিন 6 এর দুটো ইফেক্ট হলো যে এটার কারণে ইএসআর বেড়ে যায় এবং সিআরপি বেড়ে যায়। এখানেও তাই, একদম এক্স্যাক্টলি এখানেও আমরা এসএলইতে পেশেন্টের ইএসআর বাড়তি পেতে পারি। তবে এখানে একটা ব্যতিক্রম ফিচার্স হলো যে এসএলইতে সাধারণত সিআরপিটা নর্মাল থাকে, এবং যদি সিআরপি বাড়ে, এই যে ইলিভেটেড সিআরপিটা স্যারদের খুবই পছন্দের একটা ভাইভা কোয়েশ্চেন, যে এসএলইতে তুমি ইএসআর সিআরপি কি পাবা? কারণ জানে যে ইনফ্লামেশন মানে ইএসআর সিআরপি বাড়তি বলে দিবে সবাই। তাহলে আপনি কি বলবেন যে স্যার এখানে আমরা ইএসআর বাড়তি পাবো, তবে এখানে আমরা সিআরপিটা নর্মাল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর সিআরপি বাড়তি পাবো না? পাবো স্যার। যদি আমরা এসএলই পেশেন্টের সিআরপি বাড়তি পাই, তাহলে আমরা দুটো জিনিস চিন্তা করব, যে পেশেন্টের হয়তো কোনো সেরোসাইটিস আছে, অর্থাৎ পেশেন্টের হয়তো প্লুরাইটিস আছে, অথবা পেরিকার্ডাইটিস আছে, অথবা পেরিটোনাইটিস আছে, হ্যাঁ, সেরোসাইটিস, সেরোসাল যে মেমব্রেনগুলোতে ইনফ্লামেশন হচ্ছে, অথবা পেশেন্টের কোনো কো এক্সিস্টেন্ট ইনফেকশন আছে বডিতে, তার যে কোনো হতে পারে, সেটা তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, জিআই ইনফেকশন, তাই না, অথবা ইউরোজেনিটাল যে ইনফেকশন, ইউটিআই থাকতে পারে। তাহলে যে কোনো একটা কনকমিটেন্ট পেশেন্টের ইনফেকশন আছে কিনা আমি অবশ্যই এক্সক্লুড করে নিব ফোকাই অনুযায়ী। তাহলে এই হচ্ছে সিআরপি নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আপনারা না পড়লে ভুল করে বসবেন। তারপর আসেন আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। আমরা ম্যানেজমেন্ট বলবো না, আমি বারবার এটা বলছি যে এটা হলো আসলে ট্রিটমেন্ট। ওকে, ট্রিটমেন্টের প্রথম কথা হলো কি, দেখেন লেকচারের একদম শুরুতে বলেছি যে এখানে অটোইমিউন অ্যাটাকটা হবে কখন? যখন সেল ইনজুরি হবে। তাহলে আমাকে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে ওনার ডিজিজটা আসলে কি, এটা যে একটা লাইফ টাইম ডিজিজ, ভয়ের কিছু নাই, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। শুধুমাত্র ড্রাগস দিয়ে আপনার এই ট্রিটমেন্ট করা সম্ভব না, আপনাকে কিছু লাইফস্টাইল মেনে চলতে হবে। যেমন সে সান এক্সপোজার থেকে নিজেকে সেভ করতে হবে, তাহলে বাইরে গেলে সে ছাতা ইউজ করবে, সানব্লক ক্রিম ইউজ করবে, যাতে তার আলট্রাভায়োলেট রে ইনডিউসড ক্যারাটিনোসাইট ইনজুরি না হয়। কারণ এটা ইনজুরি হলেই তার কি হবে? মেমোরি বিসেলগুলো ফ্লেয়ার আপ করবে, তারা বেশি বেশি অটো অ্যান্টিবডি তৈরি করবে, ওই অটো অ্যান্টিবডি বডির বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাটাক শুরু করবে। তাহলে আমার তার
প্রথম স্কিনের সেল ইনজুরিটা ঠেকাতে হবে, এই হচ্ছে কথা। তাহলে পেশেন্টকে টু এডুকেট দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ডিজিজ কোর্স অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং পেশেন্টকে আলট্রাভায়োলেট লাইট এক্সপোজার এটা থেকে পেশেন্টকে কি করতে হবে, প্রোটেকশন করতে হবে। ক্লিয়ার? এখন আসেন একটা সিম্পল ট্রিক্স মনে রাখেন, যে কোনো অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট সহজ ভাষায় যদি আপনারা কিছু না পারেন কখনো, এটা লিখে দিবেন স্টেরয়েড প্লাস ডিমার্ট প্লাস মাইনাস বায়োলজিক্স। যদি কিছু না পারেন, পরীক্ষা মনে করেন টাইম নাই, আপনার 30 সেকেন্ড সময় আছে, ট্রিটমেন্ট লেখা এখনো বাকি, এটা লিখে দিয়ে চলে আসবেন, আপনি এখানে ইজিলি হাফ মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। মানে সহজভাবে বলার জন্য আর কি, এটা যে কোনো অটোইমিউন মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজের একটা জেনারেল ট্রিটমেন্ট ফর্মুলা। ওকে, তাহলে এখানে আসেন আমরা যদি দেখি যে পেশেন্টের ডিজিজ সিভিয়ারিটিটা মাইল্ড টু মডারেট, তাহলে মাইল্ড টু মডারেট অ্যাসিডিতে আমাদের ট্রিটমেন্ট কি হবে, আমরা একটা ক্লাসিক্যাল ডিমার্ট রাখবো, যেমন মিথোট্রিক্সেট, অ্যাজাথিওপ্রিন, মাইকোফেনোলেট, মোফেটিল ইত্যাদি। যে কোনো একটা ক্লাসিক্যাল ডিমার্ট আমরা ইউজুয়ালি এখানে কি করি, আমরা মিথোট্রিক্সেট বা অ্যাজাথিওপ্রিনটা ইউজ করি। সো এটা একটা রাখলেন, তাহলে একটা ক্লাসিক্যাল ডিমার্ট হলো, সাথে আমরা একটা ওরাল গ্লুকোকর্টিকয়েড রাখবো। ওকে, এটা আপনি শর্ট ডিউরেশনে দিতে পারেন অথবা 1 মাস 2 মাসের জন্য দিতে পারেন। তখন আমাদেরকে কি করতে হবে, এটা ট্যাপার করতে হবে, ট্যাপার করে পরে আমরা অফ করে ফেলবো। ঠিক আছে? ওকে, আর যদি আপনি জাস্ট 7 দিনের জন্য দেন, আসলে এখানে 7 দিনে কাজ হয় না, এখানে দেখা যায় পেশেন্টের 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত লাগে, তারপর আমাদেরকে ট্যাপার করতে হয়, কারণ এটা নর্মাল কোনো ডিজিজ না যে 7 দিন দিলেন ঠিক হয়ে গেল। তাহলে সহজ ভাষা আমরা ক্লাসিক্যাল ডিমার্ট রাখলাম, একটা সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস ওরালি রাখলাম। এতেও যদি কাজ না হয় তখন আমরা বায়োলজিক্স প্লাস মাইনাস দিতে পারি, নাও দিতে পারি। ক্লিয়ার? ওকে, বায়োলজিক্সের মধ্যে এখানে কোনটার কথা বলা হচ্ছে, বারবার বেলিমুভ্যাব, হ্যাঁ বেলিমুভের কথা বলা হচ্ছে। ওকে, তারপরে আসুন যদি পেশেন্টের সিভিয়ারিটিটা সিভিয়ার হয়, সিভিয়ার অ্যাসিডি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওরাল গ্লুকোকর্টিকয়েডস আর লাভ হবে না, আমাদেরকে হাই ডোজে, যে দেখেন আইভি হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস দিতে হবে, এবং অবশ্যই সাথে তো একটা ক্লাসিক্যাল ডিমার্টস থাকবেই, প্লাস অফেন এই ক্ষেত্রে প্রায়ই আমাদের বায়োলজিক্সের হেল্প নিতে হয়। তাহলে সিভিয়ার হলে আইভি গ্লুকোকর্টিকয়েড হাই ডোজ, ক্লাসিক্যাল ডিমার্টস প্লাস বায়োলজিক্স। মাইল্ড টু মডারেট হলে ক্লাসিক্যাল ডিমার্ট প্লাস ওরাল গ্লুকোকর্টিকয়েডস প্লাস মাইনাস লাগতে পারে, নাও পারে বায়োলজিক্স। বায়োলজিক্স কোনটা, বেলিমুভ্যাব। ঠিক আছে? ওকে, তারপরে আমরা এখানে আসি যে মেনটেনেন্স, অর্থাৎ পেশেন্টের এখন জয়েন্ট পেইন টেন চলে গেছে, কোনো সেডোসাইটিস নাই, পেশেন্ট ফ্লেয়ার ফেজ থেকে রিকভার করছে আলহামদুলিল্লাহ। এখন আমি মেনটেনেন্স ট্রিটমেন্ট করবো যাতে এটা আবার ফ্লেয়ার না করে। এটার জন্য কি ট্রিটমেন্ট, দুটো জিনিস, লো ডোজ স্টেরয়েড প্লাস ক্লাসিক্যাল ডিমার্ট, এগুলো চালাই যেতে হবে কন্টিনিউয়াসলি। তারপরে যখন আসতে পেশেন্টের একটু আমরা দেখবো হ্যাঁ পেশেন্ট একেবারে সেটেল ডাউন আছে, তখন আমরা আস্তে আস্তে ট্যাপার করে স্টেরয়েডটা অফ করে ফেলবো। তাহলে আমাদের এখানে মেইন টার্গেট থাকবে আমাদের যত কম ডোজ স্টেরয়েড এবং ক্লাসিক্যাল ডিমার্ট দেওয়া যায়, এবং পেশেন্টের যাতে ফ্লেয়ার না হয়। এখন একেবারে যদি আপনি এটা ইউজ না করে, তাহলে কয়দিন পর পরই তার ফ্লেয়ার হবে, আর ফ্লেয়ারের সমস্যাটা কি, একবার ফ্লেয়ার হলেই তার একটা অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, তাই না? ফ্লেয়ার হওয়া মানে তার কি, একেবারে এতক্ষণ যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো বললাম, তার হতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে সেখান থেকে তার সিকিউরিটি ডেভেলপ করছে, তাই না? তারপরে নিউরোসাইকিয়াট্রিক অ্যাসিডি হয়ে সেখান থেকে তার হয়তো কোনো ব্রেইনের একটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পার্মানেন্ট হয়ে যাচ্ছে, তার পেরিকার্ডাইটিস হতে হতে সেখান থেকে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হয়ে যাচ্ছে, এরকম একটা। এই যে তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে পেশেন্টের যাতে ফ্লেয়ারটা না হয়, আবার পেশেন্টের যাতে ড্রাগের সাইড ইফেক্ট না হয়। তো ড্রাগের সাইড ইফেক্ট না হওয়ার জন্য আমরা কি করবো, আমরা পেশেন্টকে লো ডোজের ডিমার্ট এবং লো ডোজের স্টেরয়েড চালু করব। সো এই হচ্ছে ব্যাপারটা। সো আমি আপনাদেরকে লেখার সহজার্থে এখানে বক্স করে দিয়েছি, পরীক্ষার হলে আপনারা মেইনটেনেন্স থেরাপি ব্র্যাকেট এইভাবে লিখে দিবেন, লো ডোজ স্টেরয়েড, তারপরে নাম্বার 2 ক্লাসিক্যাল ডিমার্ট, তারপরে সিভিয়ার হলে আপনারা এটা লিখে দিবেন, তারপরে মডারেট হলে আপনারা এটা লিখে দিবেন। তো এইভাবে আপনারা পরীক্ষার হলে লেখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের ক্লাসটা, আশা করি কোনো কনফিউশন নাই। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد